আমাদের তাহলে চলছিল রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনের তড়িৎযোজী বন্ধনটা আমরা ফোকাস করেছিলাম। তড়িৎযোজী বন্ধনটাতে আমাদের কতগুলো কনসেপ্ট আমরা শিখেছিলাম। সবার প্রথমে তো শিখলাম যে কেমন করে বন্ডগুলো তৈরি হয়, তারপরে আমরা দেখলাম সেখানে কি কি ফ্যাক্টরস আছে এবং ভ্যারিয়েবল ভ্যালেন্সি বা পরিবর্তনশীল তড়িৎযোজতা কেমন করে আসে, এই সমস্তগুলো দেখলাম। আজকে আমরা দেখব সেটা হচ্ছে যে যেটাকে বলে ইনার্ট পেয়ার বা নিষ্ক্রিয় জোর, তার টোটাল ব্যাপারটা দেখে নেব যে নিষ্ক্রিয় জোর কি জিনিস এবং নিষ্ক্রিয় জোরের এফেক্টে কি কি হতে পারে। এফেক্টটা তো কিছু কিছু দেখেছি, তো আজকে প্রথমে আমরা দেখব নিষ্ক্রিয় জোর ইলেকট্রন বলতে কোন ইলেকট্রনগুলোকে বোঝানো হয়। সো হচ্ছে যারা 5s ইলেকট্রন, ঠিক আছে, কাদেরকে বোঝানো হয় বলে দিচ্ছি। এই যে কনফিগারেশনটা, ধরো এরকম কোন কনফিগারেশন আছে 5s2 4d10 4d10 ভর্তি হয়ে গেছে, তারপরে 5p1 শুরু হয়েছে, ঠিক আছে, অর্থাৎ 4d10 এর আগে 5s নয়, 4d10 ভর্তি হয়ে যাওয়ার পরের 5s। এটা কোন গ্রুপে আছে? এই গ্রুপটা বলতো কোন গ্রুপ? এটা হচ্ছে গ্রুপ নাম্বার 13 এ হবে, গ্রুপ 13। গ্রুপ 13 এর কনফিগারেশনটা হচ্ছে এরকম, ঠিক আছে। গ্রুপ 13 পিরিয়ড নাম্বার 5, পিরিয়ড নাম্বার 6 হলে হবে 6s2 4f14 5d10 6p1। এটা হবে হচ্ছে গ্রুপ 13 এর পিরিয়ড 6 হলে এই কনফিগারেশনটা পাওয়া যাবে। আচ্ছা, গ্রুপ 14 যদি হয় তাহলে কনফিগারেশন হয়ে যাবে, গ্রুপ 14 হলে ওই কনফিগারেশনটা হয়ে যাবে 5s2 4d10 5p2। আর পিরিয়ড 6 এই কনফিগারেশন হবে 6s2 4f14 5d10 6p2। এই হচ্ছে আমাদের কনফিগারেশন। ওকে, এবার এই পার্টিকুলার কনফিগারেশনে আমাদের কাছে এলিমেন্ট গুলো কি কি আছে সেই এলিমেন্ট গুলো একবার চোখ বুলিয়ে নি। এই কনফিগারেশনে এলিমেন্টের নাম কি? এটা হচ্ছে ইন্ডিয়াম, IN। এই কনফিগারেশনে এলিমেন্ট কি? থ্যালিয়াম, TL। এই কনফিগারেশনে এলিমেন্টের নাম কি? টিন, স্ট্যানাম। এই কনফিগারেশনে আছে লেড, প্লাম্বাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কনফিগারেশন ওয়াইজ। এবার এখানে কোন ইলেকট্রনটা ইনার্ট, মানে একদমই পার্টিসিপেট করে না, তাহলে প্রথমে দেখে নিই ভ্যালেন্স শেল কোনটা। ঠিক আছে, তাহলে এইখানে ভ্যালেন্স শেলটা কোনটা, যেটা কিনা আমরা বলি যোজ্যতা কক্ষ। কেন 5s টা নয় কেন? ভ্যালেন্স শেল বা যোজ্যতা কক্ষটা হচ্ছে সব থেকে বাইরের কক্ষ, তাই না? কোনটা এটা? এটা হচ্ছে 5s2 5p1, কারেক্ট। ভেতরটাতে এটা তো ভেতরে বসেছে, 4d তো ভেতরে বসে আছে, তাহলে 5s2 5p1। আচ্ছা, এইখানে ভ্যালেন্স শেল কোনটা দাঁড়াচ্ছে? 6s2 6p1। এইখানে ভ্যালেন্স শেল কোনটা দাঁড়াচ্ছে? 5s2 5p2। ভেতরটাকে বাদ রাখছি কারণ ভেতরটা তো ভর্তি হয়ে গেছে। আর এইখানে ভ্যালেন্স শেল দাঁড়াচ্ছে হচ্ছে 6s2 6p2। তাহলে এই যে ভ্যালেন্স শেল গুলো দাঁড়ালো, এই 5s2 5p1 6s2 6p1, এগুলোর ভেতরে DF এগুলো সব ভর্তি হয়ে আছে। এই অবস্থাতে কারা হচ্ছে ইনার্ট পেয়ার, কারা বন্ডিং এ পার্টিসিপেট করতেই চায় না? এই 5s2 টা বন্ডিং এ পার্টিসিপেট করতে চাইছে না, এই 5s2 গুলো বন্ডিং এ পার্টিসিপেট করতে চাইছে না। তাই এই 5s2 and 6s2, কোন 5s2? D ভর্তি হওয়ার পরে যখন 5p ভর্তি হওয়া শুরু হচ্ছে তখন যে 5s2 বসে আছে, অর্থাৎ D ভর্তি হওয়ার আগে মানে গ্রুপ 2 তে ওখানেও 5s2, গ্রুপ 2 তে ওখানেও 6s2। ঠিক আছে, গ্রুপ 2 তেও আছে 5s2, দেখো দেখতে পাবে। গ্রুপ 2 এর 5s2 হচ্ছে তোমার স্ট্রনশিয়াম, গ্রুপ 2 এর 5s2 হচ্ছে তোমার বেরিয়াম। তাহলে গ্রুপ 2 তেও কিন্তু 5s2 আছে, খালি যে গ্রুপ 13 এ 5s2 আছে তা না, গ্রুপ 2 তেও কি আছে? 5s2 আছে, গ্রুপ 13 এও 5s2 আছে। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কি? 5s2 টা 4d ভর্তি হয়ে 5p1 ভর্তি হচ্ছে তখনকার 5s2। তাহলে যখন 4d 4f 5d এই ইনার গুলো সব ভর্তি হয়ে গেছে, ঠিক আছে, 4d ভর্তি হয়ে গেছে, 4f 5d ভেতরের গুলো সব ভর্তি হয়ে গেছে, যে 6p বা 5p ভর্তি হওয়া শুরু হয়েছে, 5p ভর্তি হওয়া শুরু হয়েছে, 6p ভর্তি হওয়া শুরু হয়েছে। এই অবস্থায় যে 5s2 and 6s2 এরা বন্ডিং এ পার্টিসিপেট করতে চায় না, রিল্যাক্ট্যান্ট। লিখে নেবে, সিনেমা চলছে নাকি? বসে বসে সিনেমা দেখছি আমরা স্যার। রিল্যাক্ট্যান্ট টুয়ার্ডস বন্ডিং মানে এরা বন্ডিং এ একেবারেই পার্টিসিপেট করতে চায় না। যেহেতু এরা বন্ডিং এ একেবারেই পার্টিসিপেট করতে চায় না, এদেরকে বলে নিষ্ক্রিয় জোড় বা ইনার্ট পেয়ার। মানে এই ইলেকট্রন দুটোকে দিয়ে বন্ডিং করানো খুব ডিফিকাল্ট। বন্ডিং এ পার্টিসিপেট করতে গেলে অন্যদের সঙ্গে শেয়ার করতে হবে,
কিছুই করতে চায় না এরা। কোন অবস্থায় 5s2 মনে রাখতে হবে, যখন 5p1 ভর্তি হচ্ছে সেই অবস্থার 5s2 বা 6s2। যখন 5p1 6p1 এগুলো ভর্তি হচ্ছে, 5p1 6p1 এগুলো ভর্তি হচ্ছে সেই অবস্থার 5s2 6s2 এরা একেবারেই বন্ডিং এ পার্টিসিপেট করতে চায় না। যেহেতু এরা একেবারেই বন্ডিং এ পার্টিসিপেট করতে চায় না, তাই এদেরকে বলা হচ্ছে ইনার্ট পেয়ার বা নিষ্ক্রিয় জোড়। মাথায় ঢুকেছে?
থাকার জন্য 6s 5s এদের তোমার ব্যাপার স্যাপার অনেক জোরালো হয়ে যাচ্ছে। তাহলে পুরো দেখতে পাচ্ছি আমরা গ্রুপ 3 তে ছিল ইট্রিয়াম, গ্রুপ 3 তে আছে ইট্রিয়াম 5s2 4d1, সেখান থেকে গ্রুপ 13 যখন হলো ইন্ডিয়াম, ওখানে মাঝখানে ঢুকে গেল 4d, গ্রুপ 14 এ 3 যখন হলো মাঝখানে ঢুকে গেল 4d। তাহলে গ্রুপ 3 তে ছিল কোন 4d শুরু হয়েছিল, কিন্তু 13 এ গিয়ে 4d শেষ, 14 এ গিয়ে 4d পুরো ভর্তি। আবার এখানেও 5d শুরু হয়েছিল, কিন্তু যখন গ্রুপ 13 এ আসছি, 6 পিরিয়ডে গ্রুপ 13 এ আসছি, 4f 5d সব ভর্তি, 4f 5d সব ভর্তি। ডি আর এফ যদি মাঝখানে ঢুকে যায় ভর্তি অবস্থায়, খালি অবস্থা না, কিভাবে? ডি আর এফ ভর্তি অবস্থায়, ডি আর এফ ভর্তি অবস্থায় যদি মাঝখানে ঢুকে যায়, ডি অরবিটাল এবং এফ অরবিটাল এরা ভর্তি অবস্থায় মাঝখানে ঢুকে গেছে, তাহলে ডি অরবিটাল এফ অরবিটাল ভর্তি অবস্থায় মাঝখানে ঢুকে যাওয়ার একটাই মানে তাদের দুর্বল আবরণী ক্ষমতা থাকবে, নিউক্লিয়ার আকর্ষণ বল বাড়বে, নিউক্লিয়ার আকর্ষণ বল বাড়লে এস ইলেকট্রন গুলো আর রিঅ্যাক্ট করতে পারবে না। এফ আর ডি মাঝখানে ঢুকে যাওয়া মানে তাদের পুরো স্ক্রিনিং পাওয়ার, তাদের আবরণী ক্ষমতা দুর্বল, দুর্বল আবরণী ক্ষমতার জন্য নিউক্লিয়ার আকর্ষণ বল বাড়বে। কাদের উপরে বাড়বে নিউক্লিয়ার আকর্ষণ বল? ভ্যালেন্স শেলটার উপরে বাড়বে। নিউক্লিয়ার আকর্ষণ বল ভ্যালেন্স শেলের উপরে যদি বাড়ে মানে 6s এর উপরে বাড়বে বা 5s এর উপরে বাড়বে। তাহলে নিউক্লিয়ার আকর্ষণ বল বাড়ছে 6s এর উপরে বা নিউক্লিয়ার আকর্ষণ বল বাড়ছে 5s এর উপরে, তাহলে 6s 5s এদের উপরে যদি নিউক্লিয়ার আকর্ষণ বল বাড়তে থাকে, কারণ মাঝখানে দুর্বল আবরণ ঢুকে গেছে তাই আকর্ষণ বল বেড়ে যাচ্ছে, তাই ওই ইলেকট্রন গুলো তো বন্ধনে পার্টিসিপেট করতে চাইবে না, তাই ওই ইলেকট্রন জোড়গুলোকে আমরা বলবো হচ্ছে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়। ক্লিয়ার হয়েছে? ওই ইলেকট্রন জোড়কে আমরা বলবো নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়, কারণ ওরা বন্ধনে পার্টিসিপেট করতে পারছে না। বলবি স্যার পি এর উপরে বাড়লো না কেন, এস এর উপরেই কেন বাড়লো? কারণ এস অরবিটাল নিউক্লিয়াসের কাছে থাকে, তাই নিউক্লিয়াসের কাছে যে অরবিটাল আছে এস অরবিটাল ওখানে বেশি দেখতে পাওয়া যাচ্ছে। পুরোটা বুঝে থাকলে তোমরা আমাকে এখন বলো 5s2 নিষ্ক্রিয় জোড় কিনা, 6s2 নিষ্ক্রিয় জোড় কিনা? এদের মধ্যে কোনটা বেশি নিষ্ক্রিয় জোড়? 6s2 বেশি নিষ্ক্রিয়। কেন? কারণ 4f মাঝখানে আছে, দুটো দুর্বল আবরণী আছে, দুটো দুর্বল আবরণী, যে 4f 5d, 4f 5d দুটো দুর্বল আবরণী আছে, যাকে অতিক্রম করে নিউক্লিয়াসের আকর্ষণ বল অ্যাকচুয়ালি অনেক অনেক বাড়ছে, তাই 6s হচ্ছে বেশি নিষ্ক্রিয়। লিখে রেখে দিও 5s আর 6s এর মধ্যে 6s হচ্ছে মোর ইনার্ট বা বেশি নিষ্ক্রিয়। 5s তবু রিঅ্যাকশন করতে পারে, 6s একেবারেই রিঅ্যাকশন করে না। 5s আর 6s এর মধ্যে 6s হচ্ছে বেশি নিষ্ক্রিয়, 6s2 হচ্ছে, লিখে রাখ 5s2 6s2 এদের মধ্যে কে বেশি নিষ্ক্রিয়? 6s2 টা বেশি নিষ্ক্রিয়। মাথায় ঢুকেছে? পুরোটা মাথায় ঢুকেছে? চলো চেঞ্জ করবো। কিরণ এবং সংযুক্ত আমাকে একটু বলবে তোমাদের ক্লিয়ার হয়েছে পুরোটা? কিরণ এবং বল। আজ এক্সাম হবে? হ্যাঁ, এক্সামটা নেওয়ার জন্য তোমাদের 7 PM এ আসতে বললাম, এক্সাম হয় বলি তোমাদের 7 PM এ আসতে বলেছি। ওকে আচ্ছা বলো, ক্লিয়ার তো? পুরো ক্লিয়ার তো? বেশ, চলো এবার আমরা কয়েকটা পয়েন্ট নোট করে নেব। সেটা হচ্ছে, আচ্ছা এই ছবিটাতে আসবো তার আগে আমরা দেখে নিই যে এই চার্টটা লিখে নেব আগে। সেটা চার্টটার মানেটা কি আগে বুঝে নেই, চার্টটা লিখে নাও আগে। সেটা হচ্ছে আয়নীয় যৌগের আকৃতি কেমন হবে। ঠিক আছে, যে কোনো আয়নীয় যৌগ বা তোমার যে কি বলে আয়নিক কম্পাউন্ড যেগুলো আছে, সো আয়নীয় যৌগের আকৃতি বা আয়নিক কম্পাউন্ডের আকৃতি, আকৃতি স্ট্রাকচার মানে হচ্ছে, স্ট্রাকচার মানে গঠন, আকৃতি মানে শেপ। আয়নীয় যৌগ বা আয়নিক কম্পাউন্ডের আকৃতি মানে হচ্ছে শেপ, দেখতে কেমন হবে। স্ট্রাকচার মানে কি? গঠন, ওর মধ্যে বন্ডিং কেমন হবে, দুটো কথার মানে আলাদা। ঠিক আছে, স্ট্রাকচার মানে কি? গঠন কেমন হবে, মানে ওর মধ্যে বন্ডিং গুলো কেমন হবে। আকৃতি মানে কি? শেপ কেমন হবে, দেখতে কেমন হবে। ঠিক আছে, তো এবার লিখে রাখো এই রেশিওটা আর প্লাস বাই আর মাইনাস, এই রেশিওর উপরে ডিপেন্ড করে কেমন দেখতে হবে। আর প্লাসটা কি কে বলবে? ল্যাটিস করতে গিয়ে করেছে। আর প্লাস কি? আর প্লাস হচ্ছে যেটা ক্যাটায়ন, ক্যাটায়নটার ব্যাসার্ধ, ক্যাটায়নের ব্যাসার্ধ। আয়নীয় যৌগতে একজন ক্যাটায়ন আছে একজন অ্যানায়ন আছে, কারেক্ট? আগের দিনের ভিডিওটা দেখেছিলি, যেটা ওই কালকে সন্ধ্যাবেলা ছিল, 10 এর রিভিশন ছিল, মাথায় ঢুকেছিল তো? ওটা ধাতু অধাতু নিয়ে আয়নীয় যৌগ তৈরি হয়, অধাতুদের মধ্যে সমযোজী যৌগ তৈরি হয়। গুড, তাহলে দেখে নিস একটু, ওটা 10 এর রিভিশন আছে গ্রুপে, যেটা পোস্ট করেছিলাম রাসায়নিক বন্ধন বলে, ক্লাস 10 এর রিভিশন আছে ওটা। দেওয়া যে থাম্বনেল বানিয়েছে সে চোখের মধ্যে কি সব করে দিয়েছে দেখলাম। তাহলে আর প্লাসটা কি?
ক্যাটায়নটার ব্যাসার্ধ। আর আর মাইনাসটা কি? এবারে এই ব্যাসার্ধ দুটোর অনুপাতের উপর ডিপেন্ড করে যে আকৃতি মানে শেপ কেমন হবে। রেডিয়াস, ক্যাটায়নের রেডিয়াস আর অ্যানায়নের রেডিয়াস, এদের রেশিওটা কেমন, এদের অনুপাতটা কেমন, সেই মানের উপর ডিপেন্ড করে শেপ কেমন হবে। ক্লিয়ার? তো যদি আর প্লাস বাই আর মাইনাস এই রেশিওটা 0 থেকে লিখে নেবে 0.155 এর মধ্যে হয়, তাহলে শেপ হবে লিনিয়ার, একদম সরলরৈখিক। এবং সেক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার হবে, এটাকে বলে সর্বগাঙ্গ সংখ্যা বা ইংলিশে বলে কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার 2, কোঅর্ডিনেশন নাম্বার 2 এর মানে কি সেটা আমরা পাশে লিখে নিচ্ছি। কোঅর্ডিনেশন নাম্বার 2 মানে হচ্ছে যে ধরলাম ক্যাটায়নটাকে ধরলাম, আচ্ছা আমরা একটা কাজ করি, ক্যাটায়নটাকে আমরা m লিখে ধরছি, ঠিক আছে? ক্যাটায়নটাকে আমরা m প্লাস ধরছি, m প্লাস, আর অ্যানায়নটাকে আমরা ধরছি ধরো a মাইনাস ধরছি, ঠিক আছে? a মাইনাস। তাহলে লিনিয়ার মানে কি, কোঅর্ডিনেশন নাম্বার 2 মানে কি এই m প্লাস, ঠিক আছে? তার সঙ্গে এইভাবে থাকবে হচ্ছে তোমার a মাইনাস দুটো, মানে m প্লাসের সঙ্গে দুজন a মাইনাস দুদিকে অ্যাটাচ, তাই বলছে কোঅর্ডিনেশন নাম্বার হবে 2, কারণ m প্লাসের সঙ্গে দুই দিকে দুটো a মাইনাস অ্যাটাচড হয়েছে। তাই কোনটা বলবো বলো? বলছে আর প্লাস বাই আর মাইনাস। আর প্লাসটা কি? ক্যাটায়নটার ব্যাসার্ধ, আর মাইনাসটা কি? অ্যানায়নটার ব্যাসার্ধ। এদের অনুপাত, আর প্লাস বাই আর মাইনাস মানে কি? এদের অনুপাত। এদের অনুপাত যদি এই রেঞ্জের মধ্যে হয় 0 থেকে 0.155, তাহলে ওই যৌগটার কেমন হবে গঠন? ওই যৌগটার গঠন কেমন হবে? লিনিয়ার, সরলরৈখিক। এবার সরলরৈখিক গঠনটা দেখতে কেমন হবে? ধরলাম এটা ক্যাটায়নটা m প্লাস, আর ধরলাম এরা অ্যানায়ন a মাইনাস। ক্লিয়ার? তাহলে m প্লাসের সঙ্গে দুই দিকে দুটো a মাইনাস থাকবে, মানে m প্লাসের কোঅর্ডিনেশন নাম্বার হবে 2। কোঅর্ডিনেশন নাম্বার মানে কি? m প্লাসের সঙ্গে কতগুলো অ্যানায়ন আছে জুড়ে। কোঅর্ডিনেশন নাম্বার মানে হচ্ছে m প্লাসের সঙ্গে কতগুলো অ্যানায়ন জুড়ে আছে। সো দুদিকে দুটো অ্যানায়ন জুড়ে আছে, এবং তারা কেমন ভাবে জুড়ে আছে? সরলরৈখিক ভাবে জুড়ে আছে। ক্লিয়ার? লিনিয়ার ভাবে জুড়ে আছে তারা, লিনিয়ার ভাবে দুদিকে দুটো অ্যানায়ন জুড়ে আছে। ক্যাটায়নটাকে লিখে নে m প্লাস, না লিখে নে mn প্লাস, লেখাটাকে mn প্লাস, কারণ চার্জটা সবসময় +1 হবে তার কোনো মানে আছে? +1 হতে পারে, +2 হতে পারে, সো mn প্লাস লিখে রাখিস। বলো, সবকটাই বলে দিচ্ছি, সবকটা জিওমেট্রি কেমন হবে দেখে দিচ্ছি। প্রথমটা ক্লিয়ার? আচ্ছা, এবার অনুপাতের মান যদি 0.155 থেকে, অনুপাতের মান 0.155 থেকে 0.225 এর মধ্যে হয়, তাহলে তখন কোঅর্ডিনেশন নাম্বার হবে 3, মানে তখন mn প্লাসের সঙ্গে কতগুলো অ্যানায়ন জুড়বে? 3টে। এবং তখন জিওমেট্রি কেমন হবে? ট্রায়াঙ্গুলার, ত্রিভুজের মতন। তো কেমন দেখতে লাগবে দেখে নাও। 3টে জুড়লে এই ধরো mn প্লাস, এই একটা জুড়লো a মাইনাস, এই, আচ্ছা এখানে আঁকার জায়গা হচ্ছে না, নিচে আঁকছি। ত্রিভুজ আকারটা কেমন হবে? এই mn প্লাস, এই জুড়লো a মাইনাস, এই জুড়লো a মাইনাস, এই জুড়লো a মাইনাস। ক্লিয়ারলি একটা ত্রিভুজ তৈরি করেছে, হ্যাঁ কি না? 3D শেপ কেন? ত্রিভুজ আকার, ট্রায়াঙ্গুলার। তাকাও, এই যে ফ্যানের ব্লেড তাকাও, ফ্যানের ব্লেডটা কি 3D তে আছে না 2D তে আছে? ব্লেডটা 2D তে আছে না? তো মাঝখানে ধরে নাও mn প্লাস, এই একটা a মাইনাস, এই একটা a মাইনাস, এই একটা a মাইনাস, তাই তো আছে? দেখে নাও, এই যদি ত্রিভুজটাকে না ড্র করি, দেখো এরকম থাকছে, হ্যাঁ কি না? দেখাও, এদিকে তাকাবে, mn প্লাস, a মাইনাস, a মাইনাস, a মাইনাস। এবার এটা কেমন করে আছে বোঝার জন্য আমরা একটা ত্রিভুজ ড্র করে দেখিয়ে দিলাম, যে এই একটা ত্রিভুজ আকার শেপ তৈরি হচ্ছে, ট্রায়াঙ্গুলার শেপ তৈরি হচ্ছে। তাহলে বল এখানে mn প্লাসের সঙ্গে কটা অ্যানায়ন আছে? mn প্লাসের সঙ্গে অ্যানায়ন কটা আছে? mn প্লাসের সঙ্গে অ্যানায়ন আছে 3টে। তার মানে কোঅর্ডিনেশন নাম্বার বা সর্বগাঙ্ক সংখ্যা কত হবে? 3। mn প্লাসের সঙ্গে যতগুলো অ্যানায়ন থাকবে সেটাই হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার বা সবর্গাঙ্ক সংখ্যা। ক্লিয়ার? 3। তারপরে বল, যদি এই অনুপাতটার মান, কোন অনুপাতটা? এই ক্যাটায়নের ব্যাসার্ধ ডিভাইডেড বাই অ্যানায়নের ব্যাসার্ধ, ক্যাটায়নের ব্যাসার্ধ ডিভাইডেড বাই অ্যানায়নের ব্যাসার্ধ, এই অনুপাতটা যদি হয় 0.225 থেকে 0.414, তখন 4 জন অ্যাটাচ থাকবে। জিওমেট্রিকে বলে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। এটা কেমন দেখতে লাগবে? এটা দেখতে লাগবে ট্রাইপড উইথ আ ক্যামেরা, একদম মিথেনের মতন। ওই যে এরকম আঁকা আছে, মাঝখানে আমরা দেখতে পাচ্ছি, ধরো যে কোনো একটা পার্টকে নিয়ে যদি আমরা দেখি তাহলে বুঝতে পেরে যাব। হ্যাঁ, ডায়মন্ডটা যেরকম, ওটা হচ্ছে চতুস্তলকীয়।
ওটাই হচ্ছে চতুস্তলকীয়। চতুস্তলকীয় মানে হচ্ছে এরকম দেখতে লাগবে, এটা হচ্ছে চতুস্তলকীয় স্ট্রাকচার, যেখানে মাঝখানে কি আছে, মাঝখানে আছে mn প্লাসটা, এখানে একটা a মাইনাস, এখানে a মাইনাস, এখানে a মাইনাস, এখানে a মাইনাস। দেখো ট্রাইপড একটা ক্যামেরা, হ্যাঁ কি না, দেখতে লাগছে কিনা, এই যে এইখানটা ভালো করে দেখতে লাগবে, এদিকে ট্রাইপডের মতন মাথায় ক্যামেরা অ্যাটাচ আছে, এরকমই দেখতে লাগবে কিনা, ট্রাইপডের সঙ্গে ক্যামেরা অ্যাটাচ করে দিলে, ঠিক আছে। তো এই হচ্ছে এটা তোমার চতুস্তলকীয়, ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে চতুস্তলকীয়, যেখানে এই হচ্ছে এ মাইনাস গুলো এরকম করে থাকছে। আগে লিখে নাও, বলো, বল বল বল। এই যে প্রথমে যে প্লাস বাই আর মাইনাস লেখা না, হ্যাঁ, তারপরে এর পাল্লা মানে কি? রেঞ্জ রেঞ্জ। আচ্ছা, পাল্লাকে রেঞ্জ বলে। আরে তুই বাংলা লেখা আছে তাও বুঝতে পারছিস না কেন? পাল্লা মানে হচ্ছে মানে কোথা থেকে কোথা অবধি, মানে 0 থেকে 0.155 অবধি রেঞ্জ, মানে এই ভ্যালুটা কোথা অবধি থাকলে আমরা বলবো এরকম হবে, ঠিক আছে। মানে আর প্লাস বাই, তার মানে আর প্লাস বাই আর মাইনাস এর সব থেকে কম ভ্যালু কত, 0, সব থেকে বেশি ভ্যালু কত হতে পারে 0.155। যদি এটা হয় তাহলে তখন এই গঠন আকৃতি হবে, এই গঠন হবে, এই আকৃতি হবে। যদি আর প্লাস বাই আর মাইনাস এর মিনিমামটা হচ্ছে 0.155, এখান থেকে শুরু করে 0.225 এর মধ্যে হয়, মানে এই এর মধ্যে হয়, সেটাকে বলছে পাল্লা, তখন আকার হবে। তাহলে বল কোন একটা সিচুয়েশনে আর প্লাস বাই আর মাইনাস হচ্ছে 0.616, আকৃতি কেমন হবে, কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, 0.616 হচ্ছে আর প্লাস বাই আর মাইনাস এর ভ্যালু। তাহলে 0.616 কোথায় পড়ছে বল, এই রেঞ্জে পড়ছে, একই না, 0.616 টা এর মধ্যে পড়ছে, তো তাহলে তখন কোঅর্ডিনেশন নাম্বার হবে 6 আর জিওমেট্রি হবে অষ্টতলকীয়। এটা এরকম কেন? কোনটা, কোন বন্ডগুলো, এইটা হচ্ছে এইটা উপরের এ মাইনাস, এটা ডান দিকের এ মাইনাস, একটাই মাইনাস পিছনে আছে কিনা ওটা ডটেড বন্ডে, একটাই মাইনাস সামনের দিকে আছে কিনা ওটা সলিড বন্ডে। আচ্ছা আচ্ছা, পিছনের তার সামনেটা বোঝাবে কি করে, তাই তো। তো পিছনের দিকে যেটা আছে ওটা হচ্ছে ডটেড, আর সামনের দিকে যেটা উঠে আছে ওটা হচ্ছে সলিড, ওপরে যেটা আছে ওটা নরমাল, এইদিকে যেটা আছে নরমাল। তার মানে দেখ বেসিক্যালি এইটাই হচ্ছে প্লেন অফ দা বোর্ড, হ্যাঁ কি না, এটাই বোর্ডের প্লেন, ইয়েস অর নো, বোর্ডে এটাই আঁকা আছে। তাহলে বোর্ডের রেসপেক্টে দেখ, এটা উপরে এটা এদিকে, কিন্তু এটা সামনে বোর্ডের থেকে, হ্যাঁ কি না, সলিড বন্ড, এটা বোর্ডের পিছনে, হ্যাঁ কি না, ডটেড বন্ড, ঠিক আছে। বল কি বলছিস, আচ্ছা ক্লিয়ার হয়েছে। তাহলে এই রেঞ্জে যদি ভ্যালু হয় তাহলে তখন আমরা বলি অষ্টতলকীয়, আর এই রেঞ্জে যদি ভ্যালু হয় তখন আমরা বলি কিউবিক বা ঘনকাকার। অষ্টতলকীয় দেখতে হবে এরকম, অষ্টতলকীয় দেখতে হবে এরকম, বলো কোঅর্ডিনেশন নাম্বার 5 হচ্ছে না, এখন বুঝলাম না। 5, কারণ 5 জনের সঙ্গে জোড় সংখ্যা হলে ইউজুয়ালি স্টেবল হয়, 3টা ছোট এক ত্রিভুজের মতন শেপ পেয়ে গেছে তাই, কিন্তু 5 এরকম শেপ পেলে অতটা স্টেবল হতে পারবে না, ওই জন্য 5টা ইউজুয়ালি অতটা পপুলার নয়। এইটা হচ্ছে অষ্টতলকীয়। না না, অষ্টতলকীয় ভালো করে দেখে নাও, ধরে নাও এটা mn প্লাস, এই 4টে কোণাতে 4টে আছে সামান্তরিক বা প্যারালেলোগ্রামের মতন, একটা উপরে আছে একটা নিচে আছে, তো 6টাই তো। তাহলে এইখানে হচ্ছে mn প্লাস আছে, এইখানে একটা a মাইনাস আছে, এইখানে একটা a মাইনাস আছে, এইখানে a মাইনাস আছে, এখানে a মাইনাস আছে, এটা একই প্লেনে আছে, সামান্তরিক বা প্যারালেলোগ্রাম টাইপের। উপরে ডায়মন্ড শেপ বলতে পারবো, রাম্বাস যেটাকে বলি আমরা, রাম্বাস বা প্যারালেলোগ্রাম এরকম টাইপের, ঠিক আছে। তো এইখানে a মাইনাস, এখানে a মাইনাস, এখানে a মাইনাস, এখানে a মাইনাস, এটা একই প্লেনের মধ্যে আছে, একই সমতলে আছে এটা, ঠিক আছে, একটা উপরে একটা নিচে, তো উপরে নিচেটাকে এরকম করে ড্র করা হয়েছে, দেখে 2D তে দেখে একই মনে হচ্ছে সবকিছু, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার চতুস্তলকীয়। তাহলে জিওমেট্রি গুলো একটু এঁকে নিও, লিনিয়ারটা দেখলাম কেমন, ত্রিভুজাকার দেখলাম কেমন, চতুস্তলকীয় দেখলাম কেমন, এবং অষ্টতলকীয় দেখলাম কেমন, ঘনকটাও জানি আমরা কেমন হয়, ইউজুয়ালি ঘনক মানে হচ্ছে এরকম হবে কিউবের মতন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এইটা ভ্যালুগুলো লিখে রেখে দিও প্রত্যেকে, ঠিক আছে, এই ভ্যালুগুলো সবগুলো লিখে নিও, যে আর প্লাস বাই আর মাইনাস এর ভ্যালু প্রত্যেকে কেমন হলে জিওমেট্রি বা গঠন বা স্ট্রাকচার দেখতে কেমন হবে। আঁকাগুলো, হ্যাঁ আঁকাগুলো তো এঁকে রেখো,
তাহলে মনে রাখতে সুবিধা হবে কোনটার কোনটা আঁকা, ত্রিভুজাকার মানে কোন আঁকাটা, চতুস্তলকীয় মানে কোন আঁকাটা, রৈখিক মানে কোন আঁকাটা, অষ্টতলকীয় মানে কোন আঁকাটা, এই করে লিখে রাখো অন্তত আঁকাগুলো থাকলে, যে মনে রাখতে সুবিধা হবে যে রৈখিক মানে কেমন আঁকা থাকবে, ত্রিভুজাকার মানে কেমন আঁকা থাকবে, চতুস্তলকীয় মানে কেমন আঁকা থাকবে, অষ্টতলকীয় মানে কেমন আঁকা থাকবে, ঘনকাকার মানে কেমন আঁকা থাকবে, ড্রয়িং কেমন থাকবে। তো প্রত্যেকটা জিওমেট্রিও তোমরা প্রপারলি এঁকে নিও। যে দেখতে পাচ্ছি ত্রিভুজাকার হলে এইটা হচ্ছে ত্রিভুজাকার, এটা হচ্ছে অষ্টতলকীয়, এটা হচ্ছে চতুস্তলকীয়, আর রৈখিকটা এখানে এঁকে দিয়েছি। কিউবিক মানে কি? কিউবিক মানে ঘনক, এই যে ঘনক, হ্যাঁ, চারটে সাইডে ওরকম। এই হচ্ছে ঘনক। এবার ঘনকের বল কতগুলো পয়েন্ট, কিউবের কতগুলো পয়েন্ট, কর্নার কতগুলো, আটটা। 8টা। সত্যি তো? হ্যাঁ 8টা তো? ওই 8টা কর্নারে থাকবে 8টা এ মাইনাস, আর এই কিউবটার মাঝখানে ভেতরে বসে থাকবে এম এন প্লাসটা, ভেতরে বসে থাকবে এম এন প্লাসটা বডিটার ভেতরে, আর কর্নার গুলোতে থাকবে এ মাইনাস গুলো। ওটা তাকে একবার বুঝিয়ে। কোনটা? অষ্টতল কি বললাম যে এই তো, ওই তো ড্রয়িং এঁকে দিয়েছি, এটাই তো ড্রয়িং। মানে একবার বুঝিয়ে দিন। এই এম এন প্লাস, এই এ মাইনাস, এ মাইনাস, এ মাইনাস, এ মাইনাস। তাহলে বলে এ মাইনাস গুলোকে যোগ করলে একটা রাম্বাস পতন হচ্ছে কিনা, হ্যাঁ এ মাইনাস গুলো যোগ করলে একটা রাম্বাস পতন হচ্ছে, মাঝখানে আছে এম এন প্লাস, উপরে একটা এ মাইনাস, নিচে একটা এ মাইনাস। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এম এন প্লাস, এম এন প্লাস এর সঙ্গে এইখানে এ মাইনাস, এইখানে এ মাইনাস, এইখানে এ মাইনাস, এইখানে এ মাইনাস, উপরে এ মাইনাস, নিচে এ মাইনাস। একদম একদম ঠিক আছে। এটা হচ্ছে উপরের এ মাইনাস, উপরে মানে কিন্তু এই প্লেন থেকে পারপেন্ডিকুলার, প্লেন থেকে লম্ব হবে। ঠিক আছে, এইখানে আছে এম এন প্লাস আর এ মাইনাস গুলো, এম এন প্লাস, এ মাইনাস, এ মাইনাস, এ মাইনাস, এ মাইনাস, একই সমতলে আছে এই পুরোটা, তার সঙ্গে লম্ব হবে আছে আর একটা উপরে এ মাইনাস, নিচে একটা এ মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে, এটা হচ্ছে তোমার অষ্টতলকীয়। একটু ভালো করে আঁকলে এরকম দেখতে লাগবে। এই হচ্ছে এম এন প্লাস, এম এন প্লাস এর সঙ্গে এই হচ্ছে একটা এ মাইনাস, এই হচ্ছে একটা এ মাইনাস, এই হচ্ছে একটা এ মাইনাস, এই হচ্ছে একটা এ মাইনাস। অন্য দুটো কেমন করে আছে বলতে, একটা এ মাইনাস এরকম ভাবে আছে বোর্ডের সামনের দিকে, ক্লিয়ার, আর একটা এ মাইনাস বোর্ডের পিছনের দিকে আছে, যেটাকে আমরা আঁকতে পারছি না, আমরা এরকম করে এঁকে দিচ্ছি। এই এবার এই কটাকে যোগ করলে কেমন দেখায়, এটা সামান্তরিক, রম্বস এরকম টাইপের দেখায় না, তো 6টাই তো আছে, উপরে একটা নিচে একটা না। এবার উপরে মানে এইখানে যদি এটাকে যদি বোর্ড ধরে নি, তাহলে একটা যে সামনে আছে এ মাইনাস, একটা পিছনে আছে এ মাইনাস, এই দুটোকে উপরে আর নিচে করে ড্র করেছি। ঠিক আছে, অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল এবং ঘনকাকার বা কিউবিক সবকটা ক্লিয়ার হয়েছে যে কেমন থাকলে কেমন হবে, বলো মাথায় ঢুকেছে কিনা, যে রেঞ্জ কেমন হলে জিওমেট্রি কেমন হবে, কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে। এবারে শেপটা দেখে কোঅর্ডিনেশন নাম্বার ওনাদের এবার একবার দেখে নি, এটা জাস্ট দেখে রাখো। যেমন সোডিয়াম ক্লোরাইড, এটা কার, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের জন্য দেখা যায়, লিখে রাখবে সোডিয়াম ক্লোরাইডের জন্য কি হয়, সোডিয়াম ক্লোরাইড কোন রেঞ্জে পড়ে, সোডিয়াম ক্লোরাইডের জিওমেট্রি হয় অষ্টতলকীয়, অক্টাহেড্রাল। সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল, এটা নুনের ক্রিস্টাল এটা কিউবিক না, না না। অষ্টতলকীয়। ঠিক আছে, অষ্টতলকীয়। ও দেখাবো কেমন করে, হ্যাঁ দেখেছি, ওই যে কোনো একটা যে কোনো একটা ধরছি, চল ধর এই মাঝেরটা ধরছি, এইটা হচ্ছে Na প্লাস। ঠিক আছে, এবার বল Na প্লাস এর সঙ্গে এই একটা এ মাইনাস, এই একটা এ মাইনাস, হ্যাঁ কি না, আবার এই একটা এ মাইনাস, এই একটা এ মাইনাস, একই প্লেনে 4টে এ মাইনাস পাওয়া গেছে, ওপরে একটা এ মাইনাস, নিচে একটা এ মাইনাস, অষ্টতলকীয়। ওই Na প্লাস এর সঙ্গে আর কেউ আছে, আর কেউ নেই, ওই Na প্লাস 6টাই আছে। ক্লিয়ার, তাহলে এটা হচ্ছে অষ্টতলকীয় জিওমেট্রি, যে কোনো একটাকে ধরলে দেখতে পাবি, যে কোনো একটাকে চুজ কর। যদি এটাকেও ধরিস, এর নিচেরটা ড্র করা নেই যদিও, এটা মাঝেরটা সব থেকে ভালো বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এটা যদি Na প্লাস হয়, Na প্লাস এর সঙ্গে এদিকেও এ মাইনাস, এদিকেও এ মাইনাস, এদিকেও এ মাইনাস, এদিকেও এ মাইনাস, মানে সিএল মাইনাস, ওপরে একটা সিএল মাইনাস, নিচে একটা সিএল মাইনাস। ওকে, তাহলে জিওমেট্রি কেমন, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত হলো, সবর্গাঙ্ক সংখ্যা 6, কোঅর্ডিনেশন নাম্বার দাঁড়াচ্ছে 6, জিওমেট্রি হচ্ছে অষ্টতলকীয়। নুন দেখতে যতই সোজা, খেতে যেমনই হোক, দেখতে এরকম অনেক কমপ্লেক্স স্ট্রাকচার। মানে একটা বড় স্ট্রাকচার। এগুলো আমি চলতেই থাকবো এই বিষয়টা।
একটা মন করে ক্রিস্টাল ছিল না, পাউডারই হতো। পাউডার বলো ক্লিয়ার কিনা? এই তুই ভালো করে ড্র করেছিস? হ্যাঁ, নুনের পাউডার তো মানে একটা ক্রিস্টালের মধ্যে তোর কি মনে হয় কটা এরকম থাকতে পারে? একটা ইমাজিন করি, একটা ক্রিস্টাল, একটা ছোট্ট ক্রিস্টাল যেটা একটা নুনের দানা দেখতে পাস, নুনের একটা দানা আঙুলে নিয়েছিস, ওই একটা নুনের দানার কত ভর হতে পারে আন্দাজ লাগা? ওই একটা নুনের দানার কত ভর হতে পারে? কতটা আন্দাজ কর, একটা নুনের দানা, একটা জাস্ট নুনের দানা, মিলিগ্রামও যাবে, বলো বল কত হবে? মিলিগ্রামও যাবে না। বল 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 কত মিলিগ্রাম হয় বল? যে 10⁻³ মিলিগ্রাম, খুশি তাতে? 0.001 মিলিগ্রাম, এটা খুশি কি? 0.0001 মিলিগ্রাম, এটা খুশি? চল চেক করা যাক। 0.0001 মিলিগ্রাম মানে আমরা গ্রামে যাচ্ছি, ঠিক আছে? তাহলে গ্রাম মানে হচ্ছে, এটা হচ্ছে 10⁻³ মিলিগ্রাম, গ্রামে গেলে হয়ে যাবে 10⁻6 মিলিগ্রাম, কারেক্ট? 10⁻6 গ্রাম, কারেক্ট? এবারে সোডিয়াম ক্লোরাইডের অ্যাটমে মলিকুলার ওয়েট হচ্ছে 58.5, সো 58.5 গ্রাম মানে 10⁻23 এতগুলো মলিকিউল। তাহলে 10⁻6 গ্রাম মানেও 10⁻17 খানিক মতন হবে, তাই তো? এতগুলো মলিকুল, ইয়েস অর নো বলো? ইয়েস অর নো? 10⁻17 মলিকুল, কারেক্ট? তাহলে এবার তুমি বলো 10⁻17 মানে কতগুলো মলিকুল? 10⁸ মানে হচ্ছে কোটি, 10⁻17 মানে হচ্ছে কোটি কোটি। 16 আর ওই একটা দানাতে কোটি এত মলিকুল আছে, তো অনন্ত তো চলতেই থাকবে। একটা দানাতে এতগুলো মলিকুল আছে, একটা দানার মধ্যে, হিসাব তো দেখতেই পাচ্ছি পরিষ্কার। কারণ 1 মোল মানে হয় 58.5 গ্রাম, সেখানে আছে অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউল। 6 টাকে ধরছি না, প্রথমে যেটা আছে 10⁻⁻ পার্টটাকে ধরছি। তাহলে 10⁻6 গ্রামে কতটা আছে? 10⁻6 গ্রামে আছে হচ্ছে, ভাগ করলে যা দাঁড়ায় 10⁻17 মতন। 10⁻17 মানে একবার সংখ্যা যদি লিখি তাহলে কত হবে দেখা যাক। লেখা শুরু করছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তো এবার দেখে নেওয়া যাক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এইখানে কোটি শেষ। তারপরে আবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তো 10 কোটি কোটি, সরি 100 কোটি কোটি। বুঝতে পারছো কত মলিকিউলস আছে মাত্র এক দানাতে? তাই কি না? এত মলিকুল হিসাব তো করেছো কখনো? দেখো হিসাব করে দেখে নিলাম আমরা আজকে, যে একটা দানা মাত্র, যেটা সব থেকে ছোট, দেখতেও পাওয়া যাবে না ভালো করে, বয়স্ক মানুষ হলে হয়তো একটা দানাও দেখতে পারবে না, হাতে করে হয়তো একটা দানা আলাদা করে নেওয়া অসুবিধে, হাতে করে নিতে গেলে হাতে 3-4টা দানা মিনিমাম লেগেই যাবে। তার মধ্যে যদি এতগুলো মলিকুল, তাহলে মলিকুল গুলো কত ছোট হবে? সেটাই তো, তাহলে এতদিন ধরে আমরা পড়ছি কি এত মলিকুল দেখা যায় না, ওই জন্য তো বলছি মলিকুল গুলো তাহলে সত্যি কত ছোট। কেন দেখা যাবে না? কারণ একটা দানা যাকে কিনা এমনি দেখা যাচ্ছে না ভালো করে, তার মধ্যে এতগুলো মলিকুল আছে, তাহলে অ্যাকচুয়ালি মলিকুল গুলো কত ছোট। আর মলিকুল যদি অত ছোট হয় তাহলে অ্যাটম গুলো কত ছোট, আর অ্যাটমের মধ্যে আবার আছে নাকি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাহলে তারা কত ছোট। আন্দাজটা একটা পাওয়াই যাওয়া উচিত যে কতটা ছোট। সেই জন্য অনুপাতের রেসপেক্টে বলা হয়, মানে যদি বলা হয় এরকম কতটা ছোট, মানে অনেক ছোট, 1 লাখ গুণ করে করে ছোট, 1:1 লাখ এরকম রেশিও চলছে। 11:30 নিয়ে নেবে, যা 10টায় শুরু, 10টা না 10টা 15-20 হয়ে গেছিল, 12টাতেই নেবে, সবারই 12টাতেই নেবে একবারে, ঠিক আছে? বল মাথায় ঢুকেছে? হিসাব ক্লিয়ার হয়েছে তো? সোডিয়াম ক্লোরাইড ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে R+/R- একটা জিনিস দেখিয়ে রাখি, যেটা হচ্ছে তোমাদের কেমন করে থাকে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করছি। কখন স্টেবল হয়, কখন আনস্টেবল হয়, ভালো করে দেখবি। এটা হচ্ছে ক্যাটায়ন, এগুলো হচ্ছে অ্যানায়ন, হ্যাঁ কি না? R+/R- যদি এরকম করে থাকে যে ক্যাটায়নটার ব্যাসার্ধ ঠিক এমন
যে সেটা ঠিক অ্যানায়ন গুলোর ব্যাসার্ধের মাঝখানে বসে যেতে পারবে এবং টাচও করে থাকবে, অল্প অল্প করে টাচ করে আছে কিনা, এইটা হচ্ছে স্টেবল কনফিগারেশন। কিন্তু যদি এরকম হয় যে ক্যাটায়নটা সাইজ বড় হয়ে যাচ্ছে, অ্যানায়ন গুলোর মধ্যে টাচটা চলে যাচ্ছে, আনস্টেবল হয়ে যাবে। আবার যদি এরকম হয় যে ক্যাটায়নটা এত ছোট হয়ে যাচ্ছে যে টাচটাই চলে যাচ্ছে অ্যানায়নদের সঙ্গে, তাহলেও আনস্টেবল হয়ে যাবে। টাচ হতে অ্যানায়ন গুলো একে অপরকে টাচ করে থাকবে, ক্যাটায়ন গুলো চারটে অ্যানায়নের সঙ্গে টাচ করে থাকবে। যদি এরকম ভাবে থাকে তখনই আমরা বলবো স্টেবল গঠন তৈরি হবে। ঠিক আছে, ছবির মাধ্যমে এটা দেখতে পাচ্ছি যে স্টেবল গঠন তৈরি হতে গেলে ক্যাটায়নটাকে অ্যানায়ন গুলোর সঙ্গে টাচ করতে হবে। ভালো করে দেখো, ক্যাটায়নটাকে অ্যানায়ন গুলোর সঙ্গে টাচ করে আছে, আছে। ক্যাটায়ন গুলো কি অ্যানায়নের সঙ্গে টাচ করে আছে, আছে। অ্যানায়ন গুলো তো আবার নিজেরাও টাচ করে আছে, হ্যাঁ নিজেরাও টাচ করে আছে। এইটা স্টেবল গঠন। যদি অ্যানায়নদের মধ্যে টাচ ভেঙে যায়, ক্যাটায়নটা সাইজ একটু বড় হয়ে গেছে, স্টেবল হবে না। যদি অ্যানায়নটা সাইজ অনেক ছোট হয়ে গেছে, অ্যানায়ন ক্যাটায়নের টাচটাই চলে যাচ্ছে, তাহলেও স্টেবল হবে না। এই দুটো সিচুয়েশনে স্টেবল কনফিগারেশন তৈরি হবে না। এই দুটো সিচুয়েশনে স্টেবল কনফিগারেশন তৈরি হবে না। ক্লিয়ার? আচ্ছা, হেডিং দিয়ে দাও, হাইড্রেশন এনার্জি বা দ্রাবকায়ন শক্তি। হাইড্রেশন এনার্জি বা দ্রাবকায়ন শক্তি। সংযুক্ত এতদূর ক্লিয়ার কিনা একটু জানাবি। আমাদের তড়িৎযোজী বন্ধন চলছে, তড়িৎযোজী বন্ধনে নিষ্ক্রিয় জোর দেখলাম, সঙ্গে আমরা তড়িৎযোজী বন্ধনে ক্যাটায়নের ব্যাসার্ধ এবং অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাত থেকে কেমন করে ক্যাটায়নের ব্যাসার্ধ এবং অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাত থেকে কেমন করে আমরা গঠন পাবো এবং সেই গঠনগুলো দেখতে কেমন হবে সেগুলো দেখলাম। ছবির মাধ্যমে বুঝলাম যে কোন গঠনটা স্টেবল হবে, কোনটা আনস্টেবল হবে। সোডিয়াম ক্লোরাইডের কেসটাও দেখলাম। পুরোটা ক্লিয়ার কিনা আমাকে জানাবি সংযুক্তা। আচ্ছা, চলে আসছি দ্রাবকায়ন শক্তি বলতে আমরা কি বুঝি। দ্রাবকায়ন শক্তি মানেটা কি? দ্রাবকায়ন শক্তি মানেটা হচ্ছে, ধরো ফর এক্সাম্পল এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের একটা কেলাস ক্রিস্টাল, কি আছে? কেলাস বা ক্রিস্টাল। ঠিক আছে, এবার সোডিয়াম ক্লোরাইডের যে কেলাস আছে বা ক্রিস্টাল আছে, Na+Cl- মিলে মিলে তো আছে, একটু আগে দেখলাম 3D তে কেমন করে আছে। Cl- গুলো কি হয় বলে? অ্যানায়ন, হ্যাঁ কি না? তো জলের যে H+ পোরশনটা আছে, ওরা Cl- গুলোকে টানতে থাকে। এরা নিশ্চিন্তে ছিল নুনের মধ্যে, কিন্তু জল এসে ঝামেলা শুরু করলো। জলের H+ পোরশনটা Cl- গুলোকে টানতে থাকে, আবার জলের O পোরশনটা Na+ গুলোকে টানতে থাকে, দিয়ে ক্রিস্টালটাকে ভাঙতে শুরু করে। NaCl কি আছে? Na+ আর Cl-। এবার জলটা কেমন দেখে নি। জল হচ্ছে, এই হচ্ছে জল। ঠিক আছে, জলের কাছে কেমন চার্জ আছে? জলের কাছে অক্সিজেনে আছে একটা নেগেটিভ চার্জ, পার্শিয়ালি, আংশিক। হাইড্রোজেনে আছে, এই যে এখন যে তুই বললি পার্শিয়ালি, আংশিক, এটা যে কনফিডেন্সের সঙ্গে বললো, এই কনফিডেন্সটা সব জায়গায় পাওয়া যাচ্ছে না। আমি ক্লিয়ার? এখানে কনফিডেন্সটা পাওয়া গেছে, হ্যাঁ পড়েছি, বুঝেছি, মাথায় ঢুকে আছে। এটা সব জায়গায় পাওয়া যাচ্ছে না, রেয়ারলি। এটা উল্টো হওয়া উচিত ছিল, যে এক দু জায়গায় কনফিডেন্স নাও থাকতে পারে, বেশিরভাগ জায়গায় কনফিডেন্সটা আছে। যেটা হচ্ছে উল্টো, এক দু জায়গাতে এরকম স্মার্ট আনসার পাওয়া যাচ্ছে, সঙ্গে সঙ্গে যা বলছি ক্যাচ করে নিতে পারছিস, কিন্তু বাকি জায়গাতে বেশিরভাগ জায়গাতে আসছে না। মাথায় ঢুকেছে কি হচ্ছে, এটা উল্টো করার চেষ্টা করো। তো তাহলে এবারে দেখো এখানে কি দাঁড়াচ্ছে, অক্সিজেনটাতে আছে কেমন চার্জ? একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ আছে অক্সিজেনে। হাইড্রোজেনে কেমন চার্জ আছে? পার্শিয়াল একটা পজিটিভ চার্জ আছে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে জলের সিচুয়েশন। তুই বল অক্সিজেন কেমন পরমাণু, বল অক্সিজেনের ফিচার কি বল? পিরিয়ড টেবিলে পড়ে ফেলেছি, বলো হ্যাঁ 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 করলে তো হবে না, বলো অক্সিজেন কোথায় আছে, দেখো এইদিকে কি আছে, বল পিরিয়ডিক টেবিলের প্রপার্টি গুলো কি কি আছে, বল পিরিয়ডিক প্রপার্টি গুলো কি কি ছিল? অ্যাটমিক রেডিয়াস। তাহলে বল অক্সিজেনের স্পেশালিটি কি? তাহলে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ কি ইলেকট্রোনেগেটিভ নয়? তড়িৎ-ঋণাত্মক কি তড়িৎ-ঋণাত্মক নয়? তড়িৎ-ঋণাত্মকরা কি করবে? বন্ড গুলোকে, ইলেকট্রন গুলোকে যদি নিজের দিকে টান মারে, তাহলে ওর দিকেই তো মাইনাস চার্জ গুলো বেশি বেশি থাকবে, ইলেকট্রন গুলো তো ওর দিকে বেশি বেশি থাকবে। তাহলে ও আর এইচ এর মাঝখানে এখানে বন্ড আছে কিনা? ও এইচ এর মাঝে যে বন্ড আছে, সেই বন্ডের ইলেকট্রন গুলোকে কে টান মারছে? অক্সিজেন যদি টান মারে, ইলেকট্রন গুলো কার দিকে গেল? আরে ওরকম দুটো একটা না, মানে টোটাল পার্শিয়ালি চার্জ আছে, ওরকম একটা বা দুটো চার্জের পরিমাণ কত সেটা বলা হচ্ছে না, যে দুটো আছে না একটা আছে, কিছুটা পরিমাণ আছে। তাহলে বন্ড গুলোকে কে টানছে? অক্সিজেন টানছে। বন্ডের ইলেকট্রন গুলো কোন দিকে যাচ্ছে? তাহলে ইলেকট্রনটা অক্সিজেনের উপরে বাড়ছে কি কমছে?
তাই একটা আংশিক নেগেটিভ চার্জ তৈরি হয়েছে। তাহলে কার থেকে চলে গেল ইলেকট্রন? হাইড্রোজেন থেকে ইলেকট্রন একদমই চলে গেল। তাহলে হাইড্রোজেন থেকে যদি ইলেকট্রন একেবারেই চলে গিয়ে থাকে, তাহলে তুমি বলো হাইড্রোজেনে কেমন চার্জ আসছে? প্লাস চার্জ আসছে। তাহলে হাইড্রোজেনে আসছে প্লাস চার্জ, অক্সিজেনে আসছে মাইনাস চার্জ। ক্লিয়ার? তাহলে এইটা যদি সিচুয়েশন হয়, তাহলে এবারে কি করছে, হাইড্রোজেন গুলো প্লাস চার্জ নিয়ে আছে, ওরা কেলাস থেকে Cl মাইনাস কে টানছে। হাইড্রোজেন গুলো কি চার্জ নিয়ে আছে? হাইড্রোজেন গুলো প্লাস চার্জ নিয়ে আছে, ওরা সোডিয়াম ক্লোরাইড থেকে Cl মাইনাস কে টেনে নিচ্ছে। আবার অক্সিজেন গুলো কি চার্জ নিয়ে আছে? অক্সিজেন গুলো মাইনাস চার্জ নিয়ে আছে, ওরা NaCl থেকে Na প্লাস থেকে টেনে নিচ্ছে। তাহলে এবার Cl মাইনাস Na প্লাস কে জলটা এসে টেনে নিচ্ছে কিনা? Cl মাইনাস Na প্লাস কে যদি জলটা এসে টেনে নিতে থাকে, Cl মাইনাস এবং Na প্লাস কে যদি জল এসে টেনে নিতে থাকে, কেলাসটা থাকবে না? আস্তে আস্তে কেলাসটা ভাঙবে। কেলাস ভেঙে যাওয়া মানে আমরা বলছি গুলে যাচ্ছে, দ্রবীভূত হয়ে যাচ্ছে, ডিজলভ হয়ে যাচ্ছে। এর জন্য যে শক্তিটা বেরিয়ে যায় তাকেই বলা হচ্ছে দ্রাবকায়ন শক্তি বা হাইড্রেশন এনার্জি। আমরা ইকুয়েশনের মাধ্যমে লিখবো, কি সিচুয়েশনটা হয় দেখে নি। জলে নুন গুললে এনার্জি বেরোয়, তাই নুন গলে। যে কোনো কাজ হবে সেখানে স্থায়িত্ব পাওয়া যাচ্ছে, তাই সেই কাজ হচ্ছে। না হলে নুনের কোনো দায় নেই জলে গলবার। নুন জলে গুলছে একটাই কারণে, কারণ নুন জলে গুললে স্থায়িত্ব পাচ্ছে। কারণ নুন যখন জলে গুলছে তখন কিছুটা পরিমাণ শক্তি আবার বেরিয়ে যাচ্ছে, যে শক্তিটাকে আমরা বলছি দ্রাবকায়ন শক্তি বা হাইড্রেশন এনার্জি। এনার্জি বেশি বেড়ে গেলে স্থায়িত্ব বেশি। একদম, এনার্জি তো বেরিয়ে যাবে তত স্থায়িত্ব বাড়বে। নাহলে নুন জলে গুলতো না। এবারে যখন জলে গুলে গেছে তখন কিরকম সিচুয়েশন হয় দেখাচ্ছি। বল, জলের তাহলে H প্লাস গুলো Cl মাইনাস কে টেনে নিয়েছে, আর ও গুলো Na প্লাস কে টেনেছে। তো এবার টেনে কি করে দেখ, দিয়ে আলাদা করে দিয়ে দুজনকে আলাদা করে কি করেছে, মানে NaCl এর ব্রেকআপ করিয়ে দিয়েছে। NaCl এর ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপটা কে করালো? জলের অক্সিজেন এসে। জলের অক্সিজেন এসে Na প্লাস গুলোকে টেনে নিল, আর জলের হাইড্রোজেন এসে Cl মাইনাস গুলোকে নিয়ে নিল। তাই তো? তাই করলো কিনা বল? দেখ এবার মজাটা শুধু দেখবি, জলকে নাকি তোরা আবার জীবন বলিস। হ্যাঁ, একদম ঠিক, একদম কারেক্ট। আমাদের জন্যই খালি জীবন, মলিকুলদের কাছে কালপ্রিট। শুধু যে ব্রেকআপ করিয়ে দিল তা নয়, তারপরে কি করলো দেখ ভালো করে বলে। Na প্লাস আর Cl মাইনাস একসাথে ছিল, হ্যাঁ কি না? তাহলে জলের H প্লাস এসে কাকে টেনে নিয়ে চলে গেল? জলের H প্লাস গুলো এসে Cl মাইনাস কে নিয়ে চলে গেল। জলের O মাইনাস গুলো এসে কাকে নিয়ে চলে গেল? O মাইনাস গুলো এসে Na প্লাস কে নিয়ে চলে গেল। শুধু যে ব্রেকআপ করলো তা নয়, ব্রেকআপ করানোর পরে বললো ভাই তোর ব্রেকআপ হয়ে গেছে, চল তাহলে আমরা মস্তি করি। মানে যে ব্রেকআপ করালো সেই তারপরে এসে বলছে চল আমি তোকে একটু ট্রিট দিয়ে নিয়ে আসছি, খাইয়ে নিয়ে আসছি, মন খারাপ করিস না। মানে এটা তো খুবই খারাপ না? এই দেখ Na প্লাস কে বলছে কই বাত নেই, দেখ আমি একটু আমার সঙ্গে একটু বন্ড করে রাখ, তুই একটু ভালো থাকবি। Cl মাইনাস কে বলছে কই বাত নেই, আমি তোর সঙ্গে একটু বন্ড করে রাখছি টেম্পোরারিলি, তোর একটু ভালো থাকতে সুবিধা হবে। এই টেম্পোরারি বন্ড তৈরি করছে, এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে হাইড্রেশন বা দ্রাবকায়ন। নুনের মধ্যে Na প্লাস জল দিয়ে এরকম করে ঘিরে থাকে, নুনের মধ্যে Cl মাইনাস জল দিয়ে এরকম করে ঘিরে থাকে, এমন ভাবে ঘিরে থাকে Na প্লাস আর Cl মাইনাস জীবনও একে অপরের সঙ্গে আর দেখা করতে পারবে না। জানতেই পারবে না। যদি Na প্লাস আর Cl মাইনাস এর বাই চান্স আবার দেখা হয়, তাহলে ওরা জানতে পারবে যে জলই ব্রেকআপ করিয়েছিল। ধর Na প্লাস তারপরে বলছে, যখন ব্রেকআপের পরে স্টোরি শেয়ার করছে Cl মাইনাস এর সাথে, জানিস জল, জানিস দারুণ বন্ধু, তোর সাথে যখন ব্রেকআপ হয়ে গেছিল তখন জল এসে আমাকে ইয়ে করেছিল, মানে আমাকে কিছুদিন সাপোর্ট দিয়েছিল। Cl মাইনাস বলছে জল আমারও খুব ভালো বন্ধু, জানিস তো, তোর সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে জল আমাকেও সাপোর্ট দিয়েছিল। তারপর দুজন বললো আরে ব্রেকআপটা তো জলই করিয়েছিল, আরে আগে তো ব্রেকআপ করিয়ে তারপরে সাপোর্ট দিচ্ছে, এর মানেটা কি? কিন্তু সেটা বুঝতে বুঝতে নুনের জীবন হয়ে যাবে, নুন তখন পেটে চলে যাবে। মাথায় ঢুকেছে? তো নুনের জীবন কিন্তু খুব একটা ভালো জীবন নয় জলের প্রেজেন্সে। ঠিক আছে? তো এইটাকে বলে দ্রাবকায়ন। পুরো এই জিনিসটা ড্র না করলেও চলবে, এইটা ড্র করতে পারিস না, সবটাই ড্র করে কাজ করে। এখানে এতগুলো ড্র না করে যে কোনো একটা ড্র করে রাখ। ঠিক আছে, ঠিক আছে, ওইটাই ড্র করে রাখ তাহলে। এটা হচ্ছে দ্রাবকায়নের পরের অবস্থা, এটা হচ্ছে দ্রাবকায়নটা শুরু হয়েছে, এর মানে কি কেলাসটাকে জলগুলো টানছে, দ্রাবকায়ন শুরু হয়েছে, আর এটা দ্রাবকায়ন হয়ে যাওয়ার পরে ফাইনালি এই অবস্থাটা দাঁড়িয়েছে।
দ্রাবকায়ন হয়ে যাওয়ার পরে এটা ফাইনাল অবস্থা। ইকুয়েশনটা লিখে রাখ বরং। ইকুয়েশন হচ্ছে NaCl ছিল সলিড অবস্থাতে, তার মধ্যে এসছে হচ্ছে জল অ্যাকুয়াস সলিউশনে। অ্যাকুয়াস সলিউশনে এই যে বলছি আমরা Na প্লাস অ্যাকুয়াস লিখি, হ্যাঁ কি না? অ্যাকুয়াস মানে কি? এই জল দিয়ে ঘিরে গেছে। Cl মাইনাস অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে কি? এই জল দিয়ে ঘিরে গেছে। এইটা হলে কিছুটা শক্তি বেরিয়ে যায়, যাকে বলে হাইড্রেশন এনার্জি বা দ্রাবকায়ন শক্তি। এটা বেরিয়ে যায় মানে সাইন কি হবে? নেগেটিভ সাইন। হাইড্রেশন এনার্জি বা দ্রাবকায়ন শক্তি বেরিয়ে যায়, যেটাকে আমরা বলে থাকি মাইনাস সাইন, ওটা বেরিয়ে যাচ্ছে। এটাও এনথালপি। সবই এনথালপি। দ্রাবকায়ন শক্তি বেরিয়ে যাচ্ছে, হাইড্রেশন, তাই HYD। হাইড্রেশন এনার্জি বেরিয়ে যাচ্ছে, দ্রাবকায়ন শক্তি বেরিয়ে যাচ্ছে। পরে তো তাহলে সোডিয়াম আর ক্লোরাইডকে যাবে না তো, জলে যে যখন গুলে থাকবে, জল থাকলে কি করে আর মিট করবে? জলে তো গুলিয়ে আছে ওরা। জল কি ইভাপোরেট করে, তখন আবার জল কি ইভাপোরেট করলে ওরা মিট হবে না। হ্যাঁ, অল্প স্বল্প মিট হবে, যেমন নিচের দিকে থিতিয়ে পড়ে যাবে। জলটা কি ইভাপোরেট করতে হবে, জলটা না গেলে এরা মিট করবে কি করে? জলই তো ওদেরকে ঘিরে রেখে দিয়েছে না। এটা তো জল দিয়ে যখন জল ঘিরে নেয় তখন যে শক্তি বেড়ে তাকে বলে, জলটা এসে ঘিরে নিল তখন যে শক্তি বেরিয়ে গেল তাকে বলে হাইড্রেশন এনার্জি। ভাঙতে যে শক্তি লাগে, যেটা জলই দিচ্ছে নো ডাউট, সেই শক্তিকে কি বলে? ডিসোসিয়েশন তার নাম আছে, বলো, আগের দিন ডিসকাস করেছি। NaCl-টাকে ভাঙতে, জলই ভাঙছে, জলই Na+ কে টানছে, জলই Cl- কে টানছে, দিয়ে ভাঙছে। ভাঙতে যে শক্তি লাগে, সেই শক্তিটা কি শক্তি? কোন একটা ক্যাটায়ন অ্যানায়ন জোড়ার জন্য কোন শক্তি বেরিয়ে যায়? ভুলভাল চলছে সব। একটা ক্যাটায়ন আছে, একটা অ্যানায়ন আছে, তারা জুড়ে গেল, দিয়ে ক্লাস তৈরি করলো, কোন শক্তি বেরিয়ে যাবে? ল্যাটিস শক্তি বেরিয়ে যাবে। তাহলে এর বলো, জুড়ে ছিল, কম্পাউন্ড হয়েছিল, আবার ভেঙে গেল, কোন শক্তি লাগবে? ল্যাটিস শক্তি। হ্যাঁ, একই অ্যামাউন্ট লাগবে, সাইন অপোজিট হবে। তাহলে বল, প্রথমে সলিডটাকে সলিড অবস্থায় থাকতে হবে না, প্রথমে ভাঙতে হবে? কে এসে ভাঙলো? জলই ভাঙলো, কিন্তু প্রথমে ভাঙতে হবে কি না? তাহলে প্রথমে ভেঙে গেল, সরি গ্যাস কেন হবে এখন? প্রথমে হচ্ছে ভেঙে গেল, ক্লিয়ার? তারপরে জল এসে আবার কি করলো? এটা হচ্ছে ব্রেকআপ হয়েছে, এবারে জল এসে সাপোর্ট দিচ্ছে। এটা হচ্ছে ব্রেকআপ, এটা হচ্ছে সাপোর্ট, দুটো স্টেপ হচ্ছে কিনা পুরো ভুলে যাওয়াটাতে। তাহলে জল এসে কি করলো? প্রথমে ভেঙে দেওয়ার জন্য কি শক্তি লাগলো? এই শক্তিটার মান পজিটিভ না নেগেটিভ? কারণ এটা লাগছে, হ্যাঁ কি না? তাহলে NaCl এর জন্য এখন লাগছে হচ্ছে ল্যাটিস শক্তি, যেটা কিনা ওকে ভাঙছে, যেটার মান পজিটিভ। এবারে ভেঙে দেওয়ার পরে এই আয়নগুলোকে আবার কে ঘিরে ধরছে? জল এসে ঘিরে ধরছে, তার জন্য কি বেরিয়ে যাচ্ছে? সেই এনার্জিকে কি বলছে? হাইড্রেশন এনার্জি। ওটা বেরিয়ে গেল, হাইড্রেশন এনার্জি বেরিয়ে গেল, হ্যাঁ কি না? সলিউশন এনার্জি, এটার মান কি? আর যদি বেরিয়ে গেল তাহলে কি আমরা ফাইনালি বলতে পারি এটা তৈরি হয়ে গেল? এই ঘিরে নিয়েছে অ্যাকুয়াস বলে লিখে দিয়েছি, হ্যাঁ কি না? এতে টোটাল শক্তির চেঞ্জ কত হয়েছে? ডেল্টা এইচ সলিউশন, ক্লিয়ার? টোটাল শক্তির পরিবর্তন কত হয়েছে? তাহলে ডেল্টা এইচ সলিউশন ইজ ইকুয়াল টু কি? এইটা প্লাস এইটা, হ্যাঁ কি না? মানে হচ্ছে এইটা মাইনাস এইটা, ইয়েস অর নো? হ্যাঁ কি না? বল, ক্লিয়ার হয়েছে? এবারে তুই বল বুদ্ধি করে বলবি, আগে দিনও পড়েছি এটা বন্ড হেবার সাইকেলে। এটার মানকে কি হতে হবে যদি প্রসেসটা হতে হয়? প্রসেসটা হতে হলে এই মানটাকে কি হতে হয়? নেগেটিভ হতে হয়, এটা আগের দিন পড়েছি। ফাইনালটাকে নেগেটিভ হতে হয়। তাহলে ডেল্টা এইচ সলিউশন ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে, এই দুটোর যোগফল যদি হয় তার মধ্যে একটা থাকছে পজিটিভ আর একটা থাকছে নেগেটিভ, হ্যাঁ কি না? একটা পজিটিভ একটা নেগেটিভ, এদের দুজনের যোগফল, তাই তো? একটা পজিটিভ একটা নেগেটিভ, এই দুজনের যোগফল। কিন্তু এইটাকে নেগেটিভ হতে হবে তবেই গিয়ে প্রসেসটা হবে, ইয়েস অর নো? এটাকে নেগেটিভ হতে গেলে কার মান বড় হতে হবে? নেগেটিভটার মান না পজিটিভটার মান? ক্লিয়ার? তাহলে লিখে রাখো শর্ত, না শর্ত হচ্ছে তোমার দাঁড়াচ্ছে, শর্ত দাঁড়াচ্ছে হচ্ছে, কোথায় লিখি আমরা? এখানে লিখে রাখি ক্রাইটেরিয়া বা শর্ত। ইয়েস, হাইড্রেশন এনার্জির মান, পরম মান, ল্যাটিস এনার্জির পরম মানের থেকে বেশি হতে হবে, তবেই গিয়ে ডিজলভ হয়ে যাবে। নেগেটিভ ভ্যালুটা বেশি হতে হবে ডিজলভ হতে গেলে। লিখে রেখে দাও। আরে তুই হাত গুটিয়ে বসে থাকিস কেন? তাড়াতাড়ি হাত চালা।
হাইড্রেশন এনার্জির যে মান ওটা ল্যাটিস এনার্জির মানের থেকে যদি বেশি হয় তবেই গিয়ে আমরা বলবো ডিজলভ হয়ে যাবে, সলেবল হয়ে যাবে। মাথায় ঢুকেছে কি ঢোকেনি বলো? কার মানটা বেশি হতে হবে তাহলে? হাইড্রেশন এনার্জির মান, ওটার মান নেগেটিভ কি পজিটিভ? নেগেটিভ। আর ল্যাটিসের মান কি? পজিটিভ। কারণ এখন ল্যাটিসটা নেগেটিভ নয়, এখন ল্যাটিসটা কি কাজ করছে? জুড়ছে না ভাঙছে? এখন ল্যাটিস ভাঙছে কেলাসকে, NaCl এর কেলাস ছিল ওকে ভাঙছে, তাহলে ভাঙার জন্য যে ল্যাটিস লাগছে মানটা একই কিন্তু পজিটিভ সাইন তার, আর জলটা এসে ঘিরে ধরছে তার জন্য হাইড্রেশন এনার্জি বেরিয়ে যাচ্ছে, ওর মান নেগেটিভ। দুটোর মধ্যে হাইড্রেশনটার মান যদি বড় হয় তখন আমরা বলবো যে সলেবল হয়ে যাবে। এটা হচ্ছে সলেবিলিটির ক্রাইটেরিয়া বা শর্ত। এটা নেগেটিভ হলে সলেবল মানে দ্রবীভূত বা দ্রবীভবন, এটা নেগেটিভ হলেই সলেবল। বলো মাইনাস ল্যাটিস এনার্জি না, মানে ওটা মান হিসেবে দেখলে একই, মানে আলটিমেটলি এই জিনিসটাই, একজন প্লাস একজন মাইনাস দুজনের সামেশন হচ্ছে। মাইনাস বলে কিছু হয় না, একটা প্লাস আর একটা মাইনাসের সামকেই বলা হয় মাইনাস, তাই না? তাহলে একটা প্লাস আর একটা মাইনাস এদের সামেশনটাই কি? তাহলে তখন আমরা বলছি মাইনাস হচ্ছে, তাই না? তো সেটাই ওখানেও একরকম ভাবে লেখা আছে, এরকম এখানে একরকম ভাবে লিখতে পারি, একই ব্যাপার। আলটিমেটলি দুজনের পার্থক্যটাই বলছি, হ্যাঁ কি না? দুজনের ডিফারেন্সটাই বলছি, তাই তো? বল পুরো ক্লিয়ার হয়েছে? এখানে তড়িৎযোজ্যতা পুরোপুরি শেষ হচ্ছে, আমরা সমযোজ্যতার কিছু অ্যাসপেক্ট দেখবো, দিয়ে দিয়ে ক্লাসটা শেষ করব। তড়িৎযোগী যৌগরা তাহলে বল সলেবল কি সলেবল না? ইউজুয়ালি কারণটা কি এক লাইনে বলতে হবে। তড়িৎযোগী যৌগরা আয়নিক কম্পাউন্ডার ইউজুয়ালি ওয়াটারে সলেবল, NaCl সলেবল, KCl সলেবল, এরা সবাই সলেবল, ওয়াটারে ডিসলভ হয়ে যায়। ওয়াটারে ডিসলভ হয়ে যায় এক লাইনে যদি বলে কারণ কি? হাইড্রোজেন এনার্জিটা বেশি, বেশি নেগেটিভ, বেশি নেগেটিভ। অপশন সি এটাই দিয়ে দেবে, ঠিক আছে? এই জন্য বললাম হাইড্রোজেন এনার্জি এদের বেশি নেগেটিভ। তার মানে কি এদের ল্যাটিস নেই? হ্যাঁ অবশ্যই এদের ল্যাটিস আছে, যেটাকে ভাঙতে লাগছে, কিন্তু অতটাও শক্ত ল্যাটিস নয়। যতটা শক্ত ল্যাটিস তার থেকে অনেক বেশি শক্তি বেরোচ্ছে হাইড্রেশনের সময়। তাহলে সলভ হবে না, সলভ হবে না রে, ডিসলভ হবে না, সলেবল হবে না, গুলবে না আর কি। চক গলে গেলে তাহলে কুইকলি একটা আনসার, চককে গুলতে গেলে হাইড্রোজেন এনার্জিকে বেশি হতে হতো, তাহলে চকের জন্য কোন এনার্জি বেশি? ল্যাটিস বেশি। ভেরি গুড, চকের জন্য ল্যাটিস বেশি, তাই এত শক্তিশালী ক্রিস্টাল যেটা ভাঙতেই অনেক বেশি এনার্জি লেগে যাচ্ছে, গুললে তার থেকে কম এনার্জি বেরোচ্ছে। এটা চকের মলিকুল আগে থাকতেই হিসাব করে নেয়, সেই জন্য বলে যে আমি যাবো গুলবই না, কারণ গুললে অনেক কম এনার্জি রিলিজ হবে আর ভাঙতে অনেক বেশি এনার্জি লেগে যাবে। অত বেশি ইনভেস্ট করবো, প্রফিট কিছু আসবে না, তো কি হবে সেই বিজনেস করে? ঠিক আছে, প্রচুর ইনভেস্টমেন্ট। তাহলে বল বল এর মধ্যে ইনভেস্টমেন্ট কোনটা, ল্যাটিস না হাইড্রোজেন? ইনভেস্টমেন্ট কোনটা? ইনভেস্টমেন্ট ল্যাটিস, যে দিচ্ছি বিজনেসে দিচ্ছি। ইনভেস্টমেন্ট কোনটা, যে পয়সা লাগাচ্ছি, ঠিক আছে? রিটার্ন কোনটা? হাইড্রোজেন। তাহলে কোনটাকে বেশি হতে হবে প্রফিট পেতে গেলে? ক্লিয়ার? যত রিটার্ন বেশি আসবে ইনভেস্টমেন্টের থেকে, ততই হচ্ছে প্রফিট বেশি থাকবে। তো সেইটাই হলে তবেই গিয়ে বিজনেসটা হবে। বিজনেসটার নাম কি এখানে? বিজনেসটা সলিউশন ডিসলভ হয়ে যাওয়া, ডিসলভ হয়ে যাওয়াটা হচ্ছে এখানে বিজনেসটা, যেটা হতে গেলে এইটাকে রিটার্নটা বেশি আসতে হবে দ্যান দ্য ইনভেস্টমেন্ট। মাথায় ঢুকেছে কিনা বলো? চলো একটা কোশ্চেন দেখে নেওয়া যাক কি বলছে। CaF2 জলে অদ্রাব্য কিন্তু CaCl2 জলে দ্রাব্য। যখনই কোশ্চেন আসবে জলে ডিসলভ হবে, জলে ডিসলভ হবে না, দুটোকেই মাথায় আনতে হবে। কোন দুটোকে? ল্যাটিস আর হাইড্রোজেন। ঠিক আছে, চলো তাহলে কোশ্চেনে বলে দিচ্ছি এটা জলে অদ্রাব্য, মানে কি বেশি হতে চলেছে? ভেরি গুড, ল্যাটিস বেশি হতে চলেছে, আর এর ল্যাটিস কম। ল্যাটিসে যখন ভাবছি ল্যাটিস এর বেশি, ল্যাটিসে কম। চলো তাহলে ল্যাটিস বেশি এক্সপ্লেন করতে পারলেই ঝামেলা মিটে যাবে। ল্যাটিস বেশি, এটার এক্সপ্লেন করার চেষ্টা করছি। ল্যাটিসের জন্য হচ্ছে +2 -1, +2 -1 চার্জ দিয়ে বলা যাচ্ছে? যাচ্ছে না। ক্যাটায়নিক রেডিয়াসটা কনস্ট্যান্ট, হ্যাঁ কি না? কারণ দুটোই ক্যালসিয়াম 2+, ইয়েস অর নো? তাহলে অ্যানায়নিক রেডিয়াস দিয়ে বলতে হবে, অ্যানায়নিক রেডিয়াস দিয়ে বলতে হবে। অ্যানায়নিক রেডিয়াস হচ্ছে R-, R- এর কি বলছে বলো? F- এরটা কম না বেশি? ছোট। তাহলে যার রেডিয়াস
কম তার ল্যাটিস বেশি। কারণ ইউনিভার্সিটি না, যা রেডিয়াস কম হলে তোমার ডিস্টেন্স কম, ডিস্টেন্স কম হলে ল্যাটিস, তাহলে কার ল্যাটিস বেশি? এর ল্যাটিস বেশি, এবং এতটাই বেশি যে এর যে হাইড্রেশন এনার্জি, এখানে লিখতে পারি যে এর হাইড্রেশন এনার্জি যেটা তার সেটা অতটাও বেশি হতে পারছে না। অর্থাৎ এর জন্য লিখতে পারি হাইড্রেশন এনার্জির যে মানটা, হাইড্রেশন এনার্জির যে মানটা সেটা কম থাকছে ল্যাটিস এনার্জির মানের থেকে, তাই আলটিমেটলি সলেবল হচ্ছে না, দ্রাব্য হচ্ছে না। আগে লিখে নাও, তারপরে তুমি তো না লিখে সিনেমা দেখছো বসে বসে, তখন লিখেই তো বলে যাচ্ছি। আর এখানে হচ্ছে হাইড্রেশনের মানটা তুলনামূলক বেশি হয়ে যাচ্ছে, কারণ ল্যাটিসের মানটা কম ছিল, ল্যাটিসটা অতটা স্ট্রং ল্যাটিস ছিল না, তার জন্য এটা জলে সলেবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইখানে হচ্ছে তোমার হাইড্রেশনটা যেটা কিনা নেগেটিভ সাইনে থাকে তার মানটা ছোট, ল্যাটিস যেটা কিনা পজিটিভে থাকে তার মানটা বড়, তাই আলটিমেটলি সলেবল হচ্ছে না, ভাঙছেই না, তো সলেবল হবে কোত্থেকে? আর এইখানে কি হচ্ছে, হাইড্রেশনের মানটা তোমার, হাইড্রেশনের মানটা বড়, ল্যাটিসের মানটা ছোট, তাই এখানে সলেবল হয়ে যাচ্ছে, ল্যাটিসটা ইজিলি ভেঙে যাচ্ছে এবং প্রচুর শক্তি বেরিয়ে যাচ্ছে যখনই হাইড্রেশন হয়ে যাচ্ছে, তাই সলেবল হয়ে যাচ্ছে। এক্সাম্পল থেকে বোঝা যাচ্ছে যে কে সলেবল হবে কে সলেবল হবে না, মাথায় ঢুকছে তো? বল এবার কি কোশ্চেন ছিল তোর, লিখে নাও। দাও সমযোজ্যতা, সমযোজ্যতা বা কোভ্যালেন্সি, সমযোজ্যতা বা সমযোজী বন্ধন বা কোভ্যালেন্সি স্কিমটা একবার দেখে নি, আগের দিনকে ক্লাসে ওই ভিডিওটাতে আছে, তো একবার স্কিমটা দেখে নি। যখন ধরো দুজনেই অধাতু, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অধাতু নাম্বার 1 আর এটা হচ্ছে ধরো অধাতু নাম্বার 2, হতে পারে একই পরমাণু, হতে পারে আলাদা পরমাণু, কিন্তু দুটো আলাদা, মানে হতে পারে এটাও ক্লোরিন এটাও ক্লোরিন কিন্তু দুটো থাকবে, হতে পারে এটা হাইড্রোজেন এটা ক্লোরিন কিন্তু দুটো থাকবে। তাহলে একটা হচ্ছে অধাতু নাম্বার 1, একটা অধাতু নাম্বার 2, ঠিক আছে, এবং এই 1 আর 2 হতে পারে একই পরমাণু, হতে পারে এটাও ক্লোরিন এটাও ক্লোরিন, হতে পারে এটাও হাইড্রোজেন এটাও হাইড্রোজেন, হতে পারে দুটো পরমাণু আলাদা, এটা হাইড্রোজেন এটা ক্লোরিন। তাহলে একটা অধাতু নাম্বার 1 একটা অধাতু নাম্বার 2, দুজনেই অধাতু, তাহলে দুজনের মধ্যে কি কেউ ইলেকট্রন নিতে চাইবে না দিতে চাইবে না কি করতে চাইবে? এই ধাতুরা কি করে, ইলেকট্রন, ধাতুরা আগে কি করে বল, ইলেকট্রন ছাড়ে, আর অধাতুরা দুজনেই তাহলে নিতে চায়, ছাড়ার লোক আছে আর দুজনে নিতে চায়, কেউ দেওয়ার লোক নেই, তাহলে তারা কি দেওয়া নেওয়ার মাধ্যমে বন্ধন করতে পারবে? মানে তড়িৎযোগী বন্ধন আয়নীয় বন্ধন হতে পারবে? কারণ তড়িৎযোগী আয়নীয় হতে গেলে দেওয়া নেওয়া করতে হবে, ধাতুকে ছাড়তে হবে আর অধাতুকে নিতে হবে, এটা এখানে পসিবল না। তাহলে এখানে কি আসবে, শেয়ার করার চেষ্টা করবে। তাহলে এখানে এরা দুজনেই কি করবে, শেয়ার করে একটা ইলেকট্রন জোড় তৈরি করবে। এ তার একটা ইলেকট্রনকে দেবে, দেবে মানে হচ্ছে শেয়ারিং এর জন্য, বলবে এই আমার চাঁদা দিলাম, এ তার একটা ইলেকট্রনকে দেবে, বলবে এই আমার চাঁদা দিলাম, দুজনের টোটাল চাঁদা মিলিয়ে পুরো একটা বন্ধন তৈরি হবে, একটা ইলেকট্রন জোড় তৈরি হবে। ইলেকট্রন জোড়টাকে কি বলে, এটাকে বলে বন্ধন জোড়। আর ইলেকট্রন জোড়টা তৈরি হলে এদের মধ্যে আকর্ষণ বল তৈরি হয়ে যাবে। জোড়টা যে তৈরি করবে, যে তুইও দিয়েছিস এটা আকর্ষণ বল তৈরি হয়ে যাবে, এই আকর্ষণ বলটা কে বলা হয় সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। যখন ইলেকট্রন জোড় তৈরি হলো, ইলেকট্রন জোড়ের শেয়ারিং হলো, বেসিক্যালি ইলেকট্রন জোড়টার যখনই শেয়ারিং হবে তখন একটা আকর্ষণ বল তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে মোটামুটি স্কিম। ইলেকট্রন জোড় যেটা তৈরি হলো, এ একটা ইলেকট্রন দিয়েছে, ও একটা ইলেকট্রন দিয়েছে মানে ডোনেট করেছে, পুরোপুরি দিয়েছে তা বলছি না, জাস্ট শেয়ার করতে দিয়েছে। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন এসে শেয়ার করার জন্য, এখান থেকে একটা ইলেকট্রন এসে শেয়ার করার জন্য, তারা শেয়ার করে একটা জোড় তৈরি করেছে এবং শেয়ারের জন্য আকর্ষণ বল তৈরি হয়ে গেছে। এই আকর্ষণ বলকেই বলছি আমরা সমযোজী বন্ধন। আর ওই ইলেকট্রন জোড়টাকে বলা হয় কি জোড়, বন্ধন জোড়। এবারে বন্ধন জোড় যদি একটা হয়, ভালো করে দেখবে, একটি বন্ধন জোড় আমরা তখন বলি এক বন্ধন, জোড় মানে পেয়ার, হ্যাঁ বন্ড পেয়ার। দুটো বন্ধন জোড় শেয়ার হচ্ছে তখন আমরা বলি দ্বিবন্ধন, সমযোজী দ্বিবন্ধন। তিনটে বন্ধন জোড় শেয়ার হচ্ছে তখন আমরা বলি ত্রিবন্ধন। দুজনের মধ্যে দুটো বন্ধন জোড় আছে, দ্বিবন্ধন, একটা বন্ধন জোড় মনোভ্যালেন্ট, মনোভ্যালেন্ট, বাইভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট, ঠিক আছে, মনোভ্যালেন্সি, কোভ্যালেন্স, মনোভ্যালেন্সি, ডাইভ্যালেন্সি এন্ড ট্রাইভ্যালেন্সি।
বা এটাকে লিখতে পারো সিঙ্গেল বন্ড। অ্যাকচুয়ালি মোনোভ্যালেন্ট, ডাইভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্টের থেকে বলা কথা সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। লিখে নাও সিঙ্গেল বন্ড। তাহলে বলো সিঙ্গেল বন্ড মানে কটা পেয়ার? পেয়ার একটা, ইলেকট্রন দুটো সব সময় পেয়েছে। সিঙ্গেল বন্ড মানে কটা পেয়ার? একটা। ডাবল বন্ড মানে কটা পেয়ার? দুটো। ট্রিপল বন্ড মানে কটা পেয়ার? তিনটে পেয়ার শেয়ার হচ্ছে। কাদের মধ্যে? দুটো অধাতুর মধ্যে। দুটো অধাতুর মধ্যে তিনটে পেয়ার যদি শেয়ার হয়, দুটো অধাতুর মধ্যে তিনটে পেয়ার শেয়ার হলে আমরা বলবো ট্রিপল বন্ড আছে। দুটো অধাতুর মধ্যে তিনটে পেয়ার শেয়ার হলে আমরা কি বলবো? ট্রিপল বন্ড আছে। একটা পেয়ার শেয়ার হলে কি বলবো? সিঙ্গেল বন্ড আছে। কথা বুঝেছে কেমন করে জেনারেলি তৈরি হয়? এক্সাম্পল দিয়ে রেখে দাও একটা করে। এক বন্ধনের এক্সাম্পল দিয়ে রাখো। H2 Cl2। বি বন্ধনের এক্সাম্পল দিয়ে রাখো O2। থ্রি বন্ধনের এক্সাম্পল দিয়ে রাখো N2। তাহলে কুইকলি আমাকে বলবি দুটো হাইড্রোজেন পরমাণুর মধ্যে কটা বন্ড পেয়ার শেয়ার হচ্ছে? দুটো ক্লোরিন পরমাণুর মধ্যে কটা বন্ড পেয়ার শেয়ার হচ্ছে? দুটো ক্লোরিন পরমাণুর মধ্যে একটাই বন্ড পেয়ার শেয়ার হচ্ছে, ওয়ান বন্ড, সিঙ্গেল বন্ড। দুটো অক্সিজেন পরমাণুর মধ্যে কটা বন্ড পেয়ার শেয়ার হচ্ছে? দুটো নাইট্রোজেন পরমাণুর মধ্যে তিনটে বন্ড পেয়ার শেয়ার হচ্ছে, ট্রিপল বন্ড পেয়ার। কোন এক ব্যাচে কোন এক মহাপুরুষ এটাকে বলছে স্যার 0 = 0 কেন লিখেছেন? আচ্ছা ভুল যদি লিখেছি লিখে না 0 = 0। 0 = 0। হ্যাঁ স্যার 0 = 0 লিখেছেন। এবং তুই যদি এটাকে 0 = 0 করে দিস একদম মার্কস দারুণ 0 চলে আসবে তোর। যদি এটাকে ও না পড়ে তুই 0 পড়িস আর এটাকে বর্ণে না পড়ে তুই ইকুয়াল টু পড়িস তাহলে মার্কস তো একদম দারুণ 0 আসবে। এটা অক্সিজেন করি আমার অক্সিজেন নিতে সুবিধা হবে, একদম সুবিধা হবে। তোর অক্সিজেন থাকবে, তোর মার্কসে অক্সিজেন বজায় থাকবে। হ্যাঁ মার্কসটা আসছে, এই ও ডাবল বন্ড ও পড়লে মার্কস আসছে তোর। ঠিক আছে ওকে। এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধনের পয়েন্টটা ক্লিয়ার লেখা হয়েছে। চল এবার আমরা কেমন করে তৈরি হয় তার একটা স্ট্রাকচারও দেখে নিই। তো ক্লোরিন ক্লোরিন মিলে শেয়ার হয়েছে, ভালো করে দেখ। প্রথমে বল এখানে কতগুলো পরমাণু ড্র করেছি, কতগুলো ইলেকট্রন ড্র করেছি। ক্লোরিনের চারপাশে কেন 7টাই ড্র করলাম? লাস্টের শেলটাই ড্র করি আমরা। তাহলে এই ক্লোরিনের চারপাশে 7টা ইলেকট্রন, অন্য ক্লোরিনের চারপাশে 7টা ইলেকট্রন। শেয়ারিং হচ্ছে কটা জোড়, কটা পেয়ার? শেয়ার কটা পেয়ার? একটা পেয়ার শেয়ার হয়ে গেছে। একটা পেয়ার কি হয়ে গেছে? শেয়ার হয়ে গেছে দুজনের মধ্যে। কোন পেয়ার? দুটো। এই পেয়ার, এই দুটো মিলে একটা পেয়ার বানিয়েছে। তাহলে শেয়ার হয়ে গেছে একটা পেয়ার। তাহলে কেমন বন্ড? সিঙ্গেল না ডাবল? সিঙ্গেল বন্ড। দ্যাট ইজ এটা হচ্ছে সিঙ্গেল বন্ড পেয়ার। সিঙ্গেল বন্ড পেয়ার যেটাকে আমরা বলছি সিঙ্গেল বন্ড। তাহলে একটা বন্ড মানে কটা পেয়ার? একটা পেয়ার মানে দুটো ইলেকট্রন আছে ওখানে। ক্লিয়ার? আচ্ছা এবার বল এই অবস্থায় কি ক্লোরিন গুলোর কাছে এমন ইলেকট্রনও আছে যারা বন্ডিং এ পার্টিসিপেট করেনি? যেমন এইগুলো একই না, এরা বন্ডিং এ এসছে। নিঃসঙ্গ জোড় বা লোন পেয়ার, এদেরকে বলে নিঃসঙ্গ জোড় বা লোন পেয়ার, যারা বন্ডিং এ পার্টিসিপেট করে না। যারা বন্ডিং এ পার্টিসিপেট করে না তারা কি? নিঃসঙ্গ জোড় বা লোন পেয়ার। আর যারা বন্ডিং এ পার্টিসিপেট করে তারা বন্ড পেয়ার, বন্ধন জোড় বা বন্ড পেয়ার, লোন পেয়ার। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের ক্লোরিন অণু Cl2, যেখানে ছিল ক্লোরিন পরমাণু। ক্লোরিন পরমাণু ভ্যালেন্স শেলে ছিল 7টা করে ইলেকট্রন। তাই ভ্যালেন্স শেলের ইলেকট্রন গুলোকে ডট দিয়ে দেখিয়েছি। একটা একটা ইলেকট্রন পেয়ার আপ করেছে, শেয়ারিং হয়েছে। শেয়ারিং এর থ্রু দিয়ে একটা বন্ড তৈরি হয়ে গেছে, একটা বন্ড পেয়ার। প্রত্যেকটা ক্লোরিনের কাছে কটা করে লোন পেয়ার আছে? প্রত্যেকটার কাছে, মানে প্রত্যেকটা ক্লোরিনের কাছে কটা করে লোন পেয়ার আছে? 3টে করে লোন পেয়ার আছে। একটা, দুটো, তিনটে পেয়ার। একটা, দুটো, তিনটে পেয়ার না, পেয়ার 3টে। সবসময় পেয়ারে গুনবে, মনে রাখবে, তাহলে কাউন্ট করতে সুবিধা হবে। কারণ পেয়ারটা দিয়ে আমরা কাজ করি। ক্লিয়ার? ক্লোরিন ক্লিয়ার তো? চেঞ্জ করছি।
অক্সিজেন একবার চেক করে বল, অক্সিজেনের ভ্যালেন্সিয়ালে তাহলে কতগুলি ইলেকট্রন আছে? 6টা। তাহলে 6টা করে এঁকেছি। এবারে এদের মধ্যে কি হয়ে গেল? শেয়ারিং হয়ে গেল। এই শেয়ারিং কটা বন্ড পেয়ার? 2 বন্ড পেয়ার। তাহলে কতগুলো বন্ড? ডাবল বন্ড। 2 বন্ড পেয়ার, ডাবল বন্ড। এই অবস্থায় বলো প্রত্যেকটা অক্সিজেনের লোন পেয়ার কটা করে আছে? এটাতেও দুটো, ওটাতেও দুটো। প্রত্যেকটাতে লোন পেয়ার আছে দুটো করে। শর্ট করে দিচ্ছি বিপি আর এলপি। বিপি মানে ব্লাড প্রেশার, বিপি মানে বন্ড পেয়ার, এলপি মানে লোন পেয়ার। ঠিক আছে, ঠিক আছে তো? ক্লিয়ার আছে? অক্সিজেন ক্লিয়ার। নাইট্রোজেনে যাচ্ছি। নাইট্রোজেনে ভ্যালেন্সিয়ালে কটা করে থাকে? 5টা করে থাকে। ভ্যালেন্সিয়ালে 5টা করে আছে। কারা কারা শেয়ার হয়েছে? ধরে নেওয়া যাক এরা শেয়ার হয়ে গেছে। এই 3টের সাথে ওই 3টে শেয়ার হয়ে গেছে। তাহলে কতগুলো বন্ড পেয়ার? 3টে বন্ড পেয়ার, 3 বন্ড পেয়ার্স। তাহলে কতগুলো বন্ড? ট্রিপল বন্ড। এই অবস্থায় নাইট্রোজেনের কাছে কতগুলো করে লোন পেয়ার রয়ে গেছে? এখানে একটা, এখানে একটা করে লোন পেয়ার এদের কাছে রয়ে গেছে। বলো ক্লিয়ার কিনা? সেটা ক্রস কাউন্ট করনি, এসব করে কি অক্টেটটা পাওয়া গেছে কিনা এত পায়তারা করে। এই ক্লোরিনটাকে দেখছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা অক্টেট এসছে। ওটারও 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা অক্টেট এসছে। স্টেবিলিটি পেয়েছে। আচ্ছা অক্সিজেনটাও দেখে নি, 1 2 3 4 5 6 7 8। রাইট, এটা তো 1 2 3 4 5 6 7 8 শেয়ারিং করছে, তার দিয়ে দুজনেরই অক্টেট চলে এসেছে ইন্ডিভিজুয়ালি। এখানেও 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তাহলে দুজনেরই অক্টেট কিন্তু এসে গেছে। অক্টেটটা পাওয়াটাই টার্গেট ছিল এসব শেয়ারিং ফিয়ারিং করবার। তো শেয়ারিং এর ছবি অক্টেট অ্যাচিভ করেছে কি করেনি? ভেরি গুড। আচ্ছা এবার চলে আসছে, এখানে অনেকগুলো আরো ডায়াগ্রাম দেওয়া আছে, বইতেও দেওয়া আছে। এই ক্যালকুলেশনটা আমরা দেখে নেবো, দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। হেডিং দেবে ফর্মাল চার্জ বা কার্যকরী আধান। ফর্মাল চার্জ বা কার্যকরী আধান। যে ফর্মুলা লিখবে আগে, কার্যকরী আধানের ফর্মুলা কি, তারপর আমরা একটা ক্যালকুলেশন দেখব। ফর্মাল চার্জ বা কার্যকরী আধান এর ফর্মুলা ভালো করে দেখে নাও। বলছে পরমাণুটার মানে অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন নাম্বার, যারা বাংলা লিখছো বাংলা লিখবে, ইংলিশে লিখলে ইংলিশে লিখছো হচ্ছে ফর্মাল চার্জ ইজ ইকুয়াল টু ভ্যালেন্স ইলেকট্রন নাম্বার মাইনাস লোন পেয়ার ইলেকট্রন, নন বন্ডিং ইলেকট্রন মাইনাস হাফ অফ বন্ডিং ইলেকট্রন। পেয়ার নয় কিন্তু ডাইরেক্ট ইলেকট্রন। একটু দাঁড়া 2 মিনিট। তাহলে ফর্মাল চার্জ কি? ফর্মাল চার্জ হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস নন বন্ডিং ইলেকট্রন মাইনাস হাফ অফ বন্ডিং ইলেকট্রন। ফর্মাল চার্জ বা কার্যকরী আধান। ফর্মাল চার্জ কি? ফর্মুলা দেখে নাও, ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস নন বন্ডিং ইলেকট্রন। নন বন্ডিং ইলেকট্রন মানে লোন পেয়ারে কতগুলো ইলেকট্রন আছে, পেয়ার নয়, লোন পেয়ারে টোটাল ইলেকট্রন কতগুলো, নন বন্ডিং ইলেকট্রন মাইনাস হাফ ইনটু বন্ডিং ইলেকট্রন। এটা কি? এটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, এটা হচ্ছে নন বন্ডিং ইলেকট্রন। না, আগে লেখা শেষ করো। এটা হচ্ছে বন্ডিং ইলেকট্রন। এটা ক্যালকুলেশন দেখি তারপরে বলবে। ফর্মুলাটা লিখে নাও, তারপরে আমরা ওজোন অণুতে 3টে অক্সিজেন আছে, তাদের ফর্মাল চার্জ ক্যালকুলেশন দেখব। ওজোন অণুতে 3টে অক্সিজেন আছে, ওদের ফর্মাল চার্জ ক্যালকুলেশন দেখব। আরে এফ সি সি সি, তুই আবার লিখলি কেন? বাংলায় লিখেছিস তো, যাই হোক। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। দেখি কাউন্ট করি। এই হচ্ছে ওজোনের স্ট্রাকচার। ওজোনের স্ট্রাকচারটা আনবে 1 2 3 কিছু লিখবে না, জাস্ট স্ট্রাকচারটা ড্র করবে। স্ট্রাকচার কি? অক্সিজেন, এই হচ্ছে ওজোন, একটা ও প্লাসে আছে একটা ও মাইনাসে আছে, দিয়ে নিউট্রাল থাকছে। এটা হচ্ছে ওজোন। ক্লিয়ার? তো চল এটাকে দিলাম 1 নাম্বার অক্সিজেন, নাম দিয়েছে। এই অক্সিজেনের নাম্বার কত? 1। এটার নাম্বার দিয়েছে 3, এটার নাম্বার দিয়েছে 2। কারেক্ট? 1 নাম্বার অক্সিজেনের জন্য ফর্মাল চার্জ বের কর। 1 নাম্বার অক্সিজেন, এটা 1 নাম্বার অক্সিজেন। 0 to 1 ভাবিস না এটাকে আবার।
অক্সিজেন 1, 1 নাম্বার অক্সিজেন, কারেক্ট? এক নাম্বার অক্সিজেন। আচ্ছা 1 নাম্বার অক্সিজেন কই গেল? এইটা ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো? অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? ভ্যালেন্স ইলেকট্রন দুটো, বলছি এক বুঝছি এক। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কত বসলাম? অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন, অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন নন বন্ডিং মানে লোন পেয়ার কতগুলো আছে? তো 1 নাম্বার অক্সিজেন হচ্ছে এইটা, তাহলে লোন পেয়ার মানে ইলেকট্রন কতগুলো আছে? দুটো। ইলেকট্রন কাউন্ট, এখানে পেয়ার কাউন্ট হচ্ছে না, ইলেকট্রন কাউন্ট, তাহলে -2 মাইনাস হাফ অফ বন্ড পেয়ার কতগুলো মানে বন্ড ইলেকট্রন কতগুলো? এদিকে একটা বন্ড, এদিকে দুটো বন্ড, টোটাল 3টে বন্ড মানে ইলেকট্রন কটা? -1/2 × 6। ক্যালকুলেট করে বলো কত হচ্ছে? কত আছে? +1। তাই +1 চার্জ বসেছে এখানে। তো যেটা চার্জ এসছে সেটাই তো চার্জ, ওটাই তো ফর্মাল চার্জ, যেটা চার্জ এসছে, বুঝেছিস? ওজনের অক্সিজেনের প্লাস চার্জ আছে বুঝছি কি করে? ওজনের অক্সিজেনের প্লাস চার্জ আছে বুঝছি এইভাবে, যে এইখানে +1 চার্জ এসছে। হ্যাঁ, সেই জন্য তো লুইস ডটটা দেবে না এবার। তাহলে ওই জন্য তো অনেকগুলো বইতে চার্জ দেওয়া আছে, প্র্যাকটিস করে যাবে। দিয়ে দিলে ভালো, না দিলে তো কেস খেলে পারবে না। ওই জন্য ওই অনেকগুলো বইতেও চার্ট দেওয়া আছে, আমি দেখালাম, ওগুলো প্র্যাকটিস করতে হবে। লুইস ডট স্ট্রাকচারটা প্র্যাকটিস করতে হবে। এই হয়েছে, চল 2 নাম্বার অক্সিজেনের জন্য প্র্যাকটিস করি। 2 নাম্বার অক্সিজেনের জন্য ফর্মাল চার্জ কত হয় বলবি? 2 নাম্বার অক্সিজেন, অক্সিজেন 2 বল। অক্সিজেন 2 এর জন্য ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো? 6টাই। মাইনাস অক্সিজেন 2 তে নন বন্ডিং কতগুলো? নন বন্ডিং মানে হচ্ছে যারা লোন পেয়ারে আছে, লোন পেয়ারে ইলেকট্রন কতগুলো আছে? 4টে। নন বন্ডিং মানে 4টে ইলেকট্রন, এখানে দুটো এখানে দুটো, তাই তো? নন বন্ডিং মানে যারা বন্ডিং করেনি মানে লোন পেয়ার গুলো 4টে, -4। মাইনাস বন্ড পেয়ারে কতগুলো আছে? বন্ড পেয়ারে দুটো বন্ড মানে 4টে, সো 1/2 × 4 কত হচ্ছে? তাই ওর মাথায় কোনো চার্জ নেই, 0 চার্জ। 3 নম্বর অক্সিজেনটা বের করে দাও। 3 নম্বর অক্সিজেনটা বের করে দাও। বের করে দেখো, ওটা -1 আসছে এবং এটার সঙ্গে আজকে ক্লাস আমরা এখানে শেষ করব।